আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? একটু জানাও তো। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমরা দেরি করব না, আজকে আমাদের একটু বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করব। আর জিকে জিনিসটা তোমরা পড়ার টাইমে যে জিনিসটা সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে জিকে কোনো মুখস্থ জিনিস না, ঠিক আছে? মানে মুখস্থ করার কিছু না। এটার নাম কি? জেনারেল নলেজ, মানে কি সাধারণ জ্ঞান। যে জ্ঞানটা তোমার সাধারণত লাগে, যেমন তুমি তোমার বাসায়, বারবার একটা কথা আমি বলি, তোমার বাসায় তোমার কোন জামাটা কোন জুতোটা কোথায় আছে তুমি জানো। তোমাকে ওইভাবে জানতে হবে যে পৃথিবীর কোথায় কোন দেশটা আছে। তুমি যখন পৃথিবীর পরিচিতি পড়বা, তখন তোমাকে কি একটু নেটে বা তোমার যদি একটা ওয়ার্ল্ড ম্যাপ থাকে সেটা একটু বের করে নিবা, ওই দেশটা একটু দেখবা। এভাবে পড়তে হবে, ঠিক আছে? কোনো ছন্দ টন্দ এসব নিয়ে পড়ে আসলে লাভ হয় না, মাথায় স্থায়ী হয় না। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নিউ দিল্লি, এগুলো তোমার মাথায় থাকে কেন? কারণ এগুলো তুমি শুনেছো, বিভিন্ন জায়গায় ব্যবহার করেছো। সো আমাদের জিকে শিখতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে মাথায় থাকবে। জিকে শুধু অ্যাডমিশনে না, তোমার প্রাত্যহিক জীবনে সব জায়গায় লাগে। প্লাস তুমি সামনে যখন চাকরির পরীক্ষা দিবা অনেক জায়গায় লাগবে। প্লাস এখন যদি ভালো মতো পড়ো ভার্সিটি লাইফে, তোমাদের সাবজেক্ট গুলো আছে সকল সাবজেক্টে এই জিকে বেসিক গুলো লাগে, ঠিক আছে? সো আজকে দেখো আমরা শুরু করব দিল্লি সালতানাত নামে যে টপিকটা আছে সেইটা থেকে। আচ্ছা, দিল্লি সালতানাতের টাইমটা আমরা হচ্ছে এটা কই থেকে আসলো সেখানে যাওয়ার আগে আমরা একটা জিনিস মানে গতকাল পড়িয়েছিলাম। সেটা হচ্ছে তোমার দুইটা সাল, 1191 আর হচ্ছে 1192। 1191 সালে আর 92 সালে কি হয়েছিল একটু বলো তো আমাকে তোমরা, একটু তাড়াতাড়ি বল। 1191 সালে হয়েছিল কি? তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ। 1192 সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধতে কে জিতলো বলো? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি যখন জিতলো, এইটার মাধ্যমে তোমার উপমহাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ইসলাম তার যাত্রা শুরু করলো। এবং এরপরে অনেক দিন শাসন করবে। তোমার হচ্ছে দিল্লি সালতানাতের প্রায় 200 বছর। তারপর হচ্ছে দিল্লি সালতানাতের পরে তার মুঘলদের সময়টা একদম ব্রিটিশ আমলের আগ পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে কি, মানে আমাদের এখানে মুসলমানদের একটা শাসন চলবে, ঠিক আছে? সো দেখো, এখানে আসলে দিল্লি সালতানাত কোনটা? দিল্লি সালতানাতের টাইমটা হচ্ছে এমন একটা টাইম, তোমার ধরো এই 1192 সালের পরে, হ্যাঁ, এই টাইমের পরে কি হয়েছে, মোহাম্মদ ঘুরি আসলো। মোহাম্মদ ঘুরি আসার পরে সে হচ্ছে বেশি দিন থাকলেন না। সে তার একজন সেনাপতি, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবেক, তার হাতে ক্ষমতা দিয়ে সে আবার ফেরত চলে গেলেন। সে আফগানিস্তান থেকে এসেছিলেন, সে আফগানিস্তানেই ফেরত চলে গেলেন। ওই টাইমটাতে তোমার এই যে একাধিক মুসলিম সাম্রাজ্য মানে ভবিষ্যতে হবে, and এই যে শুরু হইলো, সেই বংশটা হচ্ছে কি দাস বংশ। কেন দাস বংশ সেটা আমরা পরে বলি। এই দেখো 1206 সালে শুরু হয়েছিল। তারপর খিলজি বংশ আসে, তুঘলক বংশ আসে, সৈয়দ বংশ আছে। তারপর কি সর্বশেষ তোমার আসে কি লোদি বংশ। এই লোদি বংশকে হারিয়েই তোমার এখানে দৃশ্যপটে আসবে কারা? মুঘলরা। এই মুঘলদের পরেই আসবে কারা? ব্রিটিশরা, ঠিক আছে? সো এখন আমরা দেখো এইখানে এই পার্টটাতে আমরা নতুন করে শুরু করব এখন আমাদের যে দাস বংশটা, ঠিক আছে? সো এই বংশটার নাম দাস বংশ কেন, সেটা আগে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের উত্তরটা আগে দেই। আমরা জানলাম কি তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল? মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন কে? এই কুতুবুদ্দিন আইবেক। তো তৎকালীন তোমার কৃতদাস কাদেরকে নেওয়া হইতো? তো কৃতদাস শুনলে তোমাদের মধ্যে একটা হ্যাঁ নাক ছিটকার ব্যাপার থাকতে পারে যে কৃতদাস ছিল। কিন্তু ব্যাপারটা আসলে কি দেখি আমরা, ওই টাইমে তোমার ধর যারা বিভিন্ন দেশে ঘুরতে যাইতো, তারা বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করতো। সো এদের মধ্যে সব, তোমরা একটু মাইকটা মিউট রাখো, অনেকে হচ্ছে মাইকটা অন আছে, ঠিক আছে, তাহলে সাউন্ড আসবে আর কি, মাইকটা মিউট রাখো একদম। সো অনেকেই তোমার এরকম যখন দেখতো যে একটা ছেলে ভালো, ছোটবেলা থেকে সে হচ্ছে মেধাবী, বা তৎকালীন যে বাবা মা ছিল তারাও চাইতো যে যারা সুলতান আছেন বা তাদের কাছে কি তাদের ছেলেকে কৃতদাস হিসেবে দিতে। কেন কৃতদাস হিসেবে দিতে? কারণ সে হচ্ছে একদম সুলতানের কাছে থেকে জিনিসপত্র শিখতে পারবে, অ্যান্ড ইন ফিউচার সে সেনাপতি হতে পারবে, অ্যান্ড তারপর তারও একটা সুলতান হওয়ার একটা সুযোগ থাকে। সো এরকমই ছিল কুতুবুদ্দিন আইবেক। বা তারা হচ্ছে এমন হতে পারতো যে তারা অন্য একটা দেশ থেকে এসেছে, এসে তারা ট্রেনিং করেছে, তারা হচ্ছে মিলিটারিতে জয়েন করেছে, আস্তে আস্তে সেনাপতি হয়েছে, এরপর সুলতান হয়েছে। সো এই কুতুবুদ্দিন আইবেকের হাতে ক্ষমতা দিয়ে গেল। তিনি ছিল দাসকার মোহাম্মদ ঘুরি। এবং মোহাম্মদ এই কুতুবুদ্দিন আইবেকের পরে যে ক্ষমতায় যায় সেও ছিল কি
কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস, এই জন্য এই বংশটাকে বলা হয় দাস বংশ। ঠিক আছে, তো দেখো এখানে এরাই প্রথম ভারতবর্ষে স্থায়ীভাবে মুঘল সাম্রাজ্যটাকে কি করে প্রতিষ্ঠা করতেছে, সরি মুঘল না, মুসলিম সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করতেছে, এরাই প্রথম। আর আমাদের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য কোনটা ছিল, সেটা ছিল হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, আর প্রথম মুসলিম একটা ভারতীয় শাসন ব্যবস্থা কারা কায়েম করতেছে, তারা হচ্ছে সুলতান কুতুবউদ্দিন আইবেকের দাস বংশটা। ঠিক আছে, সো কুতুবউদ্দিন আইবেককে বলা হয় দিল্লি সালতানাত এবং দাস বংশের প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাত একটা জিনিস না, দাস বংশ হচ্ছে একটা জিনিস। সো তোমার দেখো দিল্লি সালতানাতের আন্ডারে মোটামুটি তোমার হচ্ছে কয়টা জিনিস আছে, তোমার দিল্লি এখানে দাস বংশ আছে, লোদি বংশ আছে, তুঘলক বংশ আছে, সৈয়দ বংশ আছে, এইগুলো আছে। ওকে, তারপর দেখো এখানে উত্তর ভারতে রাজ্য কিন্তু বিস্তার করেছিল। ওকে, তারপর কি দিল্লিতে তোমার রাজধানীটা স্থাপন করে, এরা হচ্ছে কি দিল্লিতে রাজধানী স্থাপন করলো। তারপর হচ্ছে কি পদান্নতা এবং দান শীলতার জন্য তাকে লাখ বক্স বলা হয়। এই যে আমাদের কুতুবউদ্দিন আইবেক, তিনি প্রচুর দান করতেন এবং তার এইসব দানশীলতার কারণে তাকে কি লাখ বক্স নামে ডাকা হয়। তারপর তিনি হচ্ছেন একটা আজমিরে আড়াই দিন কা ঝোপড়া নামে একটা মসজিদ নির্মাণ করেন। তারপর হচ্ছে তিনি দিল্লিতে কুতুব মিনারের কাজ শুরু করেন। এখন কুতুব মিনার কাজ শুরু করেন শুনলে তোমার মনে হইতে পারে যে কুতুব মিনার জিনিসটা তিনি তার নিজের নামেই করেছিলেন, কিন্তু ব্যাপারটা এমন না। কুতুব মিনার হচ্ছে কি তোমার হচ্ছে একজন সাধক ছিল কুতুবউদ্দিন কাকি, সেই কুতুবউদ্দিন কাকির নামে তিনি হচ্ছে এটা করেছিলেন। এই দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এটা হচ্ছে কারো চাচি না, মানে ওই কাকি না, তার নামটাই ছিল কাকি। ঠিক আছে, তারপর ভাই বোরা যেতে যেতে নিজের চাচির নামে করছে। ওকে, সো এটা মোটামুটি আমরা দেখতেছি কি আমরা দেখলাম একটা কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেকের আরেকজন কৃতদাস ছিল, তার নাম কি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি হচ্ছেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতার মধ্যে ডিফারেন্সটা কি, প্রতিষ্ঠাতা হচ্ছে যিনি, সে কি করে, সে কাজটা শুরু করে যায়। আর প্রকৃত প্রতিষ্ঠাতাকে, যে হচ্ছে কাজটাকে একদম পারফেক্টলি করে। ঠিক আছে, সো প্রকৃত প্রতিষ্ঠাতাকে এই শামসুদ্দিন ইলতুৎমিশ, তাকে সুলতানি আজম উপাধি কিন্তু দিয়েছিল কে, তৎকালীন বাগদাদের খলিফা আল মুনতাসির বিল্লাহ তিনি। ওকে, আর তিনি কিন্তু কুতুব মিনারের যে কাজটা শুরু হয়েছিল, যেটা হয় তোমার কি তোমার কুতুবউদ্দিন কাকির নামে শুরু হয়েছিল, মানে যেটা বানানোর কাজ শুরু হয়েছিল, সেটা কি আবার তিনি সেই কাজটাকে শুরু করে শেষ করে ফেলেন তোমার ইয়ের মৃত্যুর পরে, ওনার আগে যে ছিল। আর ইলতুৎমিশ 40 জন তুর্কি কৃতদাসদের নিয়ে তার একটা জিনিস ছিল, সে একটা দল ছিল, সেটা কি বান্দেগানি চেহেলগান বা 40 চক্র, মানে একটা 40 জন তুর্কি কৃতদাস, তারা অনেক শক্তিশালী ছিল, তারা অনেক ওয়ারফেয়ারে বা যুদ্ধ করতে অনেক পারদর্শী ছিল। এমন 40 জনকে নিয়ে তিনি এমন একটা টিম বানান, যে টিমটা হচ্ছে তোমার মানে একটা দুর্ধর্ষ টিম ছিল, তারা যে কোনো কিছু করতে পারতো, ধরো যে একটা সুলতানের যে ক্ষমতা সেটা নিয়ে নেওয়া বা এই ধরনের কাজ তারা করে থাকতো নর্মালি, বা কেউ যদি তোমার বিদ্রোহ করতো সেটা দমন করতো, মানে এই ধরনের কাজকর্ম তারা করতো। ঠিক আছে, সো এরপর আমরা দেখবো ইলতুৎমিশের পরে যে আসে সে কি এতদিন কি একজনের কৃতদাসরা হচ্ছিল, কিন্তু এই টাইমে এসে একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জটা কি, সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া তিনি আসেন, তিনি হচ্ছেন তোমার দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারীকে সুলতানা রাজিয়া, তিনি কার কন্যা, ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে, তো সুলতানা রাজিয়ার পর তোমার ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহারাম শাহ আসে, কিন্তু তিনি ছিলেন একদম অকর্মণ্য, মানে তিনি একদম কাজকর্ম একদমই করতে পারতেন না, তিনি হচ্ছে মদ গাঁজা খেয়ে পড়ে থাকতেন, মানে এমন টাইপ অপদার্থ। এবং তার টাইমে কিন্তু কি একটা পতন হওয়া শুরু করে এই যে সাম্রাজ্যটা সেটা। তারপর ক্ষমতায় আসে গিয়াসউদ্দিন বলবন, তিনি একদম মহান শাসক ছিলেন। তিনি তাকে কি মানে শাহী মর্যাদা, দরবারে যে মর্যাদাটা যেটা নষ্ট করেছিল কে, এই বাহারাম শাহ। এই যে তোমার মানে নষ্ট হওয়া মর্যাদা, সেটাকে ঠিক করতেই তোমার এখানে আসে কে, বলবন আসেন, এবং তিনি শান্তি শৃঙ্খলা রক্ষার্থে রক্তপাত এবং কঠোর নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেন। এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্তপাত কঠোর নীতি জিনিসটা কি, তোমার হচ্ছে যে মানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একদম কঠোর হতে হবে, অ্যান্ড এই জন্য রক্ত যদি ঝরাতে হয় একদম নিশ্চিন্তে ঝরাবা, এরকম। ঠিক আছে, সো ভারতের তোতা পাখি নামে পরিচিত, তার নাম কি আমির খসরু, তিনি হচ্ছেন একজন গীতিকার ছিলেন। সে হচ্ছে কি করে বলবনের দরবারে ছিল সভাকবি হিসাবে বা ওই ধরনের একটা পোস্টে ছিল। ওকে, সো এরপর আমরা দেখি আসলে কোনো বংশ আসলে টিকে না বেশি দিন, তাই না? সো এরকমই দাস বংশটা শেষ। এরপর আসে কারা, খলজি বংশ। সো খলজি বংশ খুব বেশি সিগনিফিকেন্ট না দাস বংশের মতো, দাস বংশের সবগুলো একদম ভালো মতো পারফেক্টলি পড়ে ফেলবা।
খলজি বংশের যেগুলো লাগবে সেগুলো একটু বলি। তোমার হচ্ছে এখানে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি সরি জালালউদ্দিন খলজি, তিনি ছিলেন কি খলজি বংশের প্রতিষ্ঠাতা। জালালউদ্দিন খলজি ছিলেন কি প্রতিষ্ঠাতা, এটা একটু লাগবে, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার টাইমে মঙ্গলদের দুর্ধর্ষ মঙ্গল নেতা হালাকু খানের পৌত্র, পৌত্র মানে কি নাতি, ঠিক আছে, পৌত্র মানে কি নাতি, আব্দুল্লাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে। সো একটা টাইমে কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশেও মঙ্গলরা কি আক্রমণ করেছিল। কার কার আক্রমণ করেছিল? এই যে আব্দুল্লাহ, ঠিক আছে, আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর নেতৃত্বে একটা বাহিনী আসছিল, তার ট্রাই করেছিল যে এইখানে দখল করার, দিল্লি দখল করার, বাট তারা আসলে খুব বেশি সফল হয় নাই। কেন? এই জালালউদ্দিন খলজি তাদেরকে কি করে প্রতিহত করে, ঠিক আছে। আচ্ছা, তো মঙ্গলদের নিয়ে তোমরা যদি না জানো কেউ, মঙ্গলরা ছিল কি তোমার মঙ্গল একটা সাম্রাজ্য বানিয়েছিল চেঙ্গিস খান, যেটা মোটামুটি অর্ধেক পৃথিবী প্রায় দখল করে ফেলেছিল। তারা হচ্ছে কোথাও গেলে কোনো সভ্যতা রাখতো না, তারা সভ্যতা ধ্বংস করত। তারা যেত, মানুষকে কচুকাটা করতো, মানুষের মাথা দিয়ে তারা পিরামিড বানাতো, সবকিছু বই টই যা আছে লাইব্রেরি সব তারা পুড়িয়ে টুড়ে একদম ছারখার করে ফেলতো। এই ছিল তাদের অবস্থা, ঠিক আছে। তারপর দেখো আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি তোমার ছিল কি এই জালালউদ্দিন খলজির মেয়ের জামাই প্লাস তার ভাতিজা, ঠিক আছে, মানে নিজের ভাতিজার কাছে মেয়ে বিয়ে দিয়েছিল, কিন্তু জিনিসটা মানে তোমার ভালো মতো এন্ড হয় নাই। কাহিনী কি, তোমার এই আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজিকে হত্যা করে নিজেকে সুলতান ঘোষণা করে, এবং তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো ঘোষণা করেন যে আমি রাষ্ট্র, ঠিক আছে। চতুর্দশ লুই কিন্তু ঘোষণা করেছিল আমি রাষ্ট্র। তারপর তোমরা দেখেছো যে ফরাসি বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব এগুলো তোমরা অনেকে যারা মানবিকে ছিল পড়ে আসছো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ ইন ফিউচার সব বিপ্লব বা যা যা হয়েছে সব ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। আরো খলজি বংশ নিয়ে তোমার যারা জানতে হবে যে প্রথম মুসলমান শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় করেন আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্য জিনিসটা কি, এটা হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার যে বর্তমান পার্ট। তোমরা সাউথ ইন্ডিয়ার মুভি দেখো না, তামিল, মালায়ালাম, কান্নাড়, ঠিক আছে, এই যে মুভিগুলো মানে ওই জায়গাগুলো আর কি, মুভি তুমি যে জায়গায় মুভিগুলো দেখো বা যে প্লেসগুলো দেখো, ওই প্লেসটা প্রথম জয় করছিল কে মুসলমান হিসেবে আলাউদ্দিন খলজি। এর আগে অনেকে ট্রাই করেছিল কিন্তু হয় নাই, তারা সফল হয় নাই। দাক্ষিণাত্য অভিযান নেতৃত্ব কে দিয়েছিল? মালিক কাফুর, ঠিক আছে। একটা হিন্দি সিনেমা আছে পদ্মাবত, তোমরা কেউ দেখেছো এটা? আলিয়া ভাটের, আলিয়া ভাট, তারপর হচ্ছে তোমার কে কে যেমন ছিল। তো এই সিনেমাতে তোমার এই আলাউদ্দিন খলজির, তারপর হচ্ছে তোমার মালিক কাফুরের কাহিনী দেখানো আছে, কিন্তু উল্টা পাল্টা। জানোই তো আসলে মানে ভারতীয় সিনেমাগুলো কি করে, মানে হিস্ট্রি পুরো উল্টায় ফেলে। বাট মানে এই সিনেমার কাহিনী আর কি ওইটা। সো তোমার এরপর দ্রব্যের মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাও কিন্তু প্রবর্তন করেছিল কে? এই আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি মানে এইসব ব্যাপারে খুবই কনসাস ছিল। মানে খলজি বংশ থেকে তুমি যদি একজনকে মনে রাখো, সেটাকে আলাউদ্দিন খলজিকে তোমার মনে রাখতে হবে দাক্ষিণাত্য জয়ের জন্য, তারপর তোমার এই যে বাজার ব্যবস্থা এগুলো নিয়ন্ত্রণের জন্য, ঠিক আছে। তো তোমার হচ্ছে এরপরে পাঞ্জাবের শাসনকর্তা ছিল একজন, সে কে? গাজী মালিক। সে হচ্ছে দিল্লির সিংহাসনটা দখল করে নেয় ওনার পরে, এবং খলজি বংশের অবসান ঘটে। এখন আমরা দেখবো নতুন একটা বংশ আসতেছে, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছিলাম যে তুমি যদি একটা জায়গায় শাসন করতে চাও, তুমি কিন্তু যেই সেই নাম দিয়ে শাসন করতে পারবা না, তোমার কিন্তু একটা সুন্দর নাম দেওয়া লাগবে, তোমার একটা সুন্দর নাম থাকা লাগবে। যেমন ফকরা নামে একটা লোক, সে কি বাংলার সুলতান হইলো, সে কি ফকরা নামে শাসন করতে পারবে? তুমি কি পাত্তা দিবা? দিবা না কিন্তু। তার নাম কি করলো সে, ডক্টর মানে ফকরা থেকে চেঞ্জ করে সে কি করলো, ফখরুদ্দিন মোবারক শাহ বানায় ফেললো। এরকম তাহলে যে ডক্টর ইউনূসের নাম যদি একটা যেই সেই নাম থাকতো, তুমি কিন্তু পাত্তা দিতাম না। যেমন যে শাহাবুদ্দিন চুপ্পু, চুপ্পু যখন তুমি শুনো তোমার কেমন একটা মনে হয় চুপ্পু কি কি একটা নাম। তো এরকম আর কি। সো সে নামটা চেঞ্জ করে এরকম আমরা দেখলাম যে তোমার আগের যে বংশটা সেটা যখন তোমার আলাউদ্দিন খলজির পরে একদম দুর্বল হয়ে গেছে, তখন তোমার গাজী মালিক সেখানে ক্ষমতা তার কাছে হস্তান্তরিত হইলো। তিনি একজন তুর্কি কৃতদাস ছিলেন, ঠিক আছে। তিনি কার টাইম আসছিল? গিয়াসউদ্দিন বলবনের টাইম, এখানে কলমন লেখা ছিল ভুলে, গিয়াসউদ্দিন বলবন যে যে রক্তপাত ও কঠোর নীতি নিয়েছিল, তার টাইমে তিনি আসছিল। সেখানে কি সাধারণ সৈনিক হিসেবে তার জীবন ধারণ শুরু হয়, তারপর আস্তে আস্তে সে কি এগিয়ে যেতে যেতে সেনাপতি হয়। তারপর সে কি একটা সময় গাজী মালিক উপাধিতে ভূষিত হয়েছিল। কার টাইমে? এই বলবনের টাইমে সুলতানি তাকে গাজী মালিক দিছিল। আলাউদ্দিন খলজির কোনো শক্তিশালী উত্তরাধিকারী নাই, তার মানে কি হবে এখানে, অন্য কেউ আসবে। এই তোমার গাজী মালিক নিজের নামটাকে চেঞ্জ করে কি দিল? গিয়াসউদ্দিন তুঘলক। এবং নতুন একটা বংশ হইল, সেটা কি তুঘলক বংশ, ঠিক আছে। এই তুঘলক বংশের তোমার হচ্ছে আরেকটা মানে মোটামুটি ইম্পর্টেন্ট যাকে তোমার মনে রাখতে হবে আরেকজন, সে কি মোহাম্মদ বিন তুঘলক। সে হচ্ছে দিল্লি থেকে রাজধানীটাকে মুভ করে
দেবগিরিতে স্থানান্তর করলো। মানে মুসলিম শাসন আমলে আমরা দেখতে পাচ্ছি রাজধানীটা চেঞ্জ হলো একটু, এখন এখানে এসে দিল্লি থেকে কই গেল, দেবগিরিতে। ঠিক আছে। আর প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করলেন। ঠিক আছে, কি মুদ্রা? প্রতীক মুদ্রা। মানে তোমার ধরো যে এখানে আগে তো তোমার ইয়ে ছিল, তোমার কি বলে, এই যে সোনার ছিল মেইনলি। ঠিক আছে, সোনা রূপার পরিবর্তে তিনি কি করলেন, তামার মুদ্রা আনলেন। মানে কি, মানে সোনা দিয়েই কিন্তু আগে, সোনা দিয়েই আগে সবকিছু মেজার করা হইতো। সোনা বা রূপা মানে যেগুলো হচ্ছে তোমার, মানে কি বলবো, ভ্যালুয়েবল, মানে ভ্যালুয়েবল বা দামি জিনিস, দামি ধাতু, সেগুলো দিয়ে নর্মালি কি মুদ্রা বানানো হইতো। কিন্তু তিনি এসে প্রথম কি দামি ধাতুর পরিবর্তে, যে তুমি দামি ধাতু জমা দিয়ে তুমি হচ্ছে এই কম দামি ধাতু বা কাগজের নোট এইসব তো আমরা বর্তমানে ইউজ করি, তাই না? এগুলো নিয়ে পড়া অর্থ ব্যবস্থা নিয়ে একটা সময় তোমাদেরকে। সো তিনি তামার মুদ্রা প্রথম প্রচলন করেছেন এই উপমহাদেশে। তিনি কৃষির উন্নয়নের জন্য দিওয়ানি কোহি নামে একটা স্বতন্ত্র কৃষি বিভাগও প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। তারপর দেখো তৈমুর লং। তৈমুর লংকে তোমরা অনেকেই জানো, তিনি হচ্ছেন মধ্য এশিয়ার একজন শাসক ছিলেন। তিনি হচ্ছেন তুর্কি চাকতাই বংশীয়। তিনি হচ্ছে খোড়া ছিল, মানে হচ্ছে ল্যাংড়া বলতে, মানে বাংলা ভাষায় যে ল্যাংড়া বলে সেটাই ছিলেন উনি। তাকে লং বলা হতো এই জন্য। ঠিক আছে। তার পিতার নাম ছিল কি আমির তুর্খাই তুগলক। আচ্ছা, এখানে তোমার হচ্ছে তার পিতার নামটা এখানে আসবে, একটা ভুল একটা ইনফরমেশন দিয়েছে। সো তিনি হচ্ছে দেখো সুলতান মাহমুদ শাহের রাজত্বের টাইমে তিনি হচ্ছে আসছিলেন এখানে, কিন্তু কি তিনি বেশি দিন থাকতে পারেনি, মানে এখানে তিনিও মানে সুবিধা করে উঠতে পারে নাই। তার সাথে আবার অনেকের ঝামেলা হয়েছে। এই তোমার তৈমুর লংয়ের ঝামেলা হয়েছিল অটোমান সম্রাটদের সাথে, মানে ওসমানীয় সম্রাট যারা আছে, ওসমানীয়, তাদের সাথেও তৈমুর লংয়ের ঝামেলা হয়েছিল। মুঘলদের সাথে, মানে মুঘলদের আগে এদের সাথে হয়েছিল। বাট তিনি কি মানে এখানে এসে খুব বেশি দিন থাকতে পারে নাই। আর সৈয়দ বংশ নামে একটা বংশ তোমার মানে শর্ট টাইমের জন্য শাসন করে খিজির খান। খিজির খান ছিলেন কি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে নবীজির বংশধর দাবি করতেন। আর আলাউদ্দিন আলম শাহ নামে একটা লোক ছিল, তার রাজত্বকালে কি রাজনৈতিক সংকট পড়ে, এন্ড তিনি হচ্ছেন যখন তার রাজনৈতিক সংকট হয়, তিনি ইচ্ছা করেই যে পাঞ্জাবের শাসনকর্তা ছিল বাহালুল লোদি, বাহালুল লোদির কাছে তিনি শাসনটা দিয়ে দেয়। সো মোটামুটি এই জিনিসটা খালি রিডিং পড়ে যাবা, সৈয়দ বংশ খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসার চান্স কম। ঠিক আছে। আর বাহালুল লোদি এই লোকটা কে ছিল, সে হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। আমরা দেখলাম যে পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন এবং তার হাতে কি ইচ্ছা করে তোমার শাসন ব্যবস্থাকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখতে পারতেছো যে দিল্লি সবকিছু সেন্টার কেন। আমরা যদি একটু ইন্ডিয়ার ম্যাপটা দেখি, এখানে ধরো যে বাংলাদেশ একটা ম্যাপ যদি একটু দেখানো যায়, এই দেখো এইটা হচ্ছে তোমার যদি ইন্ডিয়ার ম্যাপ হয় একটা। আচ্ছা, এইখানে তুমি দেখতে পারবা যে এই যে নর্থ ইন্ডিয়া বা দিল্লি, এই অঞ্চলটাতে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে, সো এই অঞ্চলটাতেই কেন হচ্ছে তোমার সবসময় হচ্ছে সবাই রাজধানী বানাচ্ছে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক বা একটা তোমার ট্যাকটিকের বিষয় আছে এখানে। কারণ তোমার দেখো এইখান থেকে দেখো আগে কিন্তু তারা এই টাইমটাতে তারা কিন্তু ধরো যে এই সি রুটে বা এইসব জায়গায় কিন্তু তারা কি এক্সপ্লোর করতে পারে নাই। ঠিক আছে, মানে এইদিকে। সো তোমাদের ল্যান্ড দিয়ে তাদের মুভ করতে হইতো। যারা আসতো তোমার ধরো যে এখানে কি পাঞ্জাব ছিল, পাঞ্জাব বলতে কি বর্তমান যে পাকিস্তানটা এটাকে আসলে মেন করা হয়। আর এখানে কি ছিল আফগানিস্তান, এখানে ছিল কি পারস্য। সো এইসব জায়গা থেকে কিন্তু মুভ করতো, তারা মুভ করে কি এই জায়গাটাতে আসতো, এন্ড এই জায়গা থেকে সব জায়গায় যাওয়া ইজি ছিল। এদিকে মুভ করা যেত, এদিকে মুভ করা যেত, এদিকে আসা যেত। সো এই কারণে কি মানে এই যে দক্ষিণাত্য কিন্তু অনেক পরে জয় হয়েছে কেন, কারণ কি একটা টাইম লাগতো জিনিসটা করতে। ঠিক আছে, মানে এইদিকে আসাটাও টাফ ছিল এত ল্যান্ড এরিয়া ক্রস করে। তারপর দেখো সিকান্দার লোদি, তিনি সিকান্দার শাহ উপাধি ধারণ করেছিলেন। এন্ড ইব্রাহিম লোদি, তিনি কি লোদি বংশের সর্বশেষ সুলতান। ইব্রাহিম লোদির সাথেই তোমার এখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা যুদ্ধ হবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম কি পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি পানিপথের, হ্যাঁ, এটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই বাবরের সাথে আসো আমরা এখানে যাই এখন। এখন দেখো যে দিল্লি সালতানাতের পতনটা কিভাবে হয়। সো তোমার ফরগানার একজন শাসক ছিলেন, তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ। তার আসল নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ, এন্ড তার হচ্ছে কি উপাধিটা বাবর। ঠিক আছে, বাবর মানে তোমার একটা ল্যাঙ্গুয়েজে বাঘ, একটা ল্যাঙ্গুয়েজে সিংহ, ফার্সিতে তার্কিতে। সো তোমার তিনি 1526 সালে তার মনে হলো যে ফরগনা থেকে, ফরগনা হচ্ছে তোমার মধ্য এশিয়াতে, বর্তমান যে কাজাকস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এইসব এলাকা থেকে তিনি আসলেন। এসে তিনি হচ্ছেন ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করলেন, তিনি ক্ষমতায় তখন, এবং তাকে হত্যা করে প্রথমবারের মতো তোমার মুঘল বংশের ভিত্তি স্থাপিত হলো এখানে। ঠিক আছে। তো তোমার একটা জিনিস হয়তো সবাই জানো যে একটা লাইন আছে, যেমন তোমার হচ্ছে বাবার হইল একবার
জ্বর সারিল ঔষধে। এটা দিয়ে আমরা মুঘল বংশের সবার নামটাকে একটু মনে রাখার চেষ্টা করব। এটা আমি তোমাদেরকে আমার ক্লাস দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের, সেখানে হচ্ছে আমি লিখে মানে এটা পড়িয়েছিলাম। যারা ক্লাসটা করেছো তারা হয়তো বা দেখেছো। বাবর হইল মানে কি, ইবনে বতুতার আগমন। দেখো ইবনে বতুতা হচ্ছে কি, খুবই সিগনিফিক্যান্ট একজন পরিব্রাজক, তাকে নিয়ে বলেছে আগেও। ইবনে বতুতা কিন্তু ভারতবর্ষে কয়বার আসে? দুইবার আসে। প্রথমবার আসে কি তুঘলক বংশের মোহাম্মদ বিন তুঘলকের টাইমে 1333 সালে, আরেকবার আসে ফখরুদ্দিন মুবারক শাহের টাইমে, বাংলায় আসে তিনি 1346 সালে। ঠিক আছে, ভারতবর্ষ সফরের যে বর্ণনা আমরা সেটা কোথায় পাইছি? কিতাবুর রেহালাতে। ঠিক আছে, কিতাবুর রেহালাতে কিন্তু তিনি এসে সব লিখে গিয়েছেন। হ্যাঁ, মানে এই যে এখানে যা যা দেখেছেন সবকিছু লিখেছেন তিনি। এরপর দেখো ইবনে বতুতা যা জানতে হবে সেটা হচ্ছে কি, তিনি মরক্কোর পরিব্রাজক। তিনি কোথাকার? মরক্কোর, আফ্রিকান। তারপর দেখো পৃথিবীব্যাপী অন্য জায়গায় বসে তার নাম কি? শামসুদ্দিন। তাকে কিন্তু অন্যান্য জায়গায় তোমার ইবনে বতুতা না, শামসুদ্দিন তার মেইন নাম কি? শামসুদ্দিন ইবনে বতুতা। সো আমরা তাকে কি ইন শর্ট কি ইবনে বতুতা বলি, তাই না? দেখো ইবনে বতুতাকে দিল্লি কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন কে? সুলতান মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক কিন্তু তাকে দিল্লি কাজী হিসেবে রেখে দিয়েছিল। তারপর তিনি বাংলায় এসেছিলেন কেন? মেইনলি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। তিনি কি করতেন? পুরো পৃথিবী জুড়ে কি ঘুরে বেড়াতো। এন্ড তখন কি ছিল, ধরো যে কি ছিল, মানে ওই টাইমে তার কোনো ফোন টোন ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না। হ্যালো গাইস, মি আই এম ইবনে বতুতা স্পিকিং, আই এম গোয়িং টু মিট, কি বলবো, ইয়ো ইয়ো, এইসব এসব তো করতো না তখন, তাই না? তখন কি ছিল, তখন ধরো যে তোমার এই বই টই, কলম, খাতা, এগুলো হচ্ছে আবিষ্কার হয়েছে। লিখে দিয়ে রাখতো তিনি। ঠিক আছে, যে আমি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, আমি হচ্ছে আজকে খুবই চমৎকার একজন মানুষের সাথে দেখা করলাম, হয়তো শাহজালাল, আমি এই বাংলা অঞ্চলে আসলাম, এখানে এইরকম অবস্থা, বাংলা অঞ্চলে প্রচুর বিদ্রোহ হচ্ছে। ঠিক আছে, প্রচুর ঘটনার মধ্যে আছে, মানুষ মারামারি করতেছে, এখানে প্রচুর জিনিসপত্র আছে। ঠিক আছে, এইসব জিনিসপত্র কি তোমার তখন কি করলো, তিনি লিখে রাখতেন। আর প্রথম বিদেশি পর্যটক হিসেবে তিনি কিন্তু বাঙ্গালা শব্দটা ইউজ করছে। ঠিক আছে, বাংলাকে অভিহিত করেন কি নামে? দোজকপুরের নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক হিসাবে। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণ ধন সম্পদ আছে, কিন্তু মানুষজন কি প্রচুর ঝামেলা। আচ্ছা, তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে, একটু দেখে নিবা তোমরা এগুলা। একজন প্রশ্ন করেছে যে পরীক্ষা হবে কিনা। ইনশাল্লাহ এক্সাম হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্য। আমরা শেষ দিকে আসছি কিন্তু ক্লাসের একদম, আর একটু মনোযোগ ধরে রাখো, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না আর। দেখো পানিপথের যে প্রথম যুদ্ধটা, সেটা কবে হয়? 1526 সালে। কার মাধ্যমে, কার কার মধ্যে? লোদি বংশের শাসক ইব্রাহিম লোদি অ্যান্ড কার? বাবর। ঠিক আছে, আর এইখানে 1526 সালে শুরু হইলো এই মুঘল সাম্রাজ্যটা। এটা শেষ হয় কবে? 1857 সালে। কিসের মাধ্যমে? এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে। সিপাহী বিপ্লবের মাধ্যমে কি হয়, তোমার এখানে যে ছিল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে কিন্তু তোমার হচ্ছে সিপাহীরা একটা লিডারশিপ পজিশনে নিয়ে যায় অ্যান্ড বলে যে আপনি ক্ষমতায় আসেন, মানে আপনি হচ্ছে আমাদের সামনে যে দাঁড়াবেন। কিন্তু আলটিমেটলি কি, তারা হচ্ছে এই যুদ্ধে পরাজিত হয়, সেই বিপ্লবে, সিপাহী বিপ্লবে। অ্যান্ড তাকে কোথায়? মায়ানমারে বা রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল বাহাদুর শাহ জাফরকে। এটাই কিন্তু মুঘল সাম্রাজ্যের মোট 17তম শাসক ছিলেন তিনি, তাদের মধ্যে তিনি একজন সর্বশেষ। ঠিক আছে, আর আমরা এখন 6জন সিগনিফিক্যান্ট মুঘল সম্রাট নিয়ে জানবো। ওকে, আসো। আর এর মধ্যে আসলে পানিপথে যে 3টা ফেমাস যুদ্ধ আছে সেটাকে দেওয়া হয়েছে। দেখো এই পানিপথ নামক জায়গাটা কিন্তু অবস্থিত কোথায়? ভারতের হরিয়ানা রাজ্যে। কোথায়? ভারতের হরিয়ানা রাজ্যে। এখানে হরিয়ানা আছে, হরিয়ানা হবে। অ্যান্ড এখানে কিন্তু মোট 3টা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, 3টা যুদ্ধ। এই 3টা যুদ্ধের মধ্যে যে প্রথম যুদ্ধটা, সেটা তো এটাই বলে আসলাম আমরা, 1526 সালে হয়েছে। কার কার মধ্যে? বাবর আর লোদি। এখানে কি হইলো? লোদি পরাজিত হইলো অ্যান্ড বাবর কি করলো? মুঘল সাম্রাজ্যটা শুরু করে দিল ভারত উপমহাদেশে। ঠিক আছে, তারপরটা হলো কার মাধ্যমে? 1556 সালে। কার কার মধ্যে? বৈরাম খান আর হিমু। মেইনলি তখন তোমার হচ্ছে আকবর, হ্যাঁ, আকবরের বাবাকে শাহজাহান, শাহজাহান যখন মারা গেল, তখন কি ভাবলো, এই যে তোমার হিমু, হিমু ছিল কি ভারতের আরেকজন শাসক। ঠিক আছে, সে ভাবলো কি, যেহেতু আকবর মারা গেছে, তখন এটা আমার মুখ্যম সময় দিল্লি দখল করা। ঠিক আছে, সে দিল্লি দখল করতে চাইলো, কিন্তু পারলো না। কেন? তখন এই যে বৈরাম খান, তিনি খুবই একজন শক্তিশালী একজন ইয়ে ছিল, সেনাপতি ছিল আকবরের। এন্ড তিনি কিন্তু আকবরের ধরো যে গার্ডিয়ান টাইপ ছিল। তোমরা হচ্ছে একটা মুভি আছে না, এই তোমার কি বলে, যোধা আকবর, একটা সিনেমা আছে হিন্দি, তোমরা যদি দেখো এটা, তোমরা বুঝতে পারবে এই কিছু একটা কাহিনী পাবা এখানে। ঠিক আছে, এখানে কি দিল্লি মুঘলদের নিয়ন্ত্রণে আসলো আবার, মানে ভালো মতো। ঠিক আছে, আরেকটা হচ্ছে তৃতীয় যুদ্ধ, সেটা কি? 1761 সালে আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে। ঠিক আছে, আহমেদ শাহ আবদালি আফগান একজন শাসক ছিল, আর এখানে মারাঠারা ছিল। ওকে, সো এটা আরেকটা মুভি আছে হিন্দি, তোমার পানিপাত নামে একটা মুভি আছে, হিন্দি একটা মুভি আছে কি, পানিপাত।
একটু ওয়েট করো। পানিপাত, এই মুভিতে কিন্তু এই আহমেদ শাহ আবদালী আর মারাঠাদের মধ্যে একটা যুদ্ধ, মানে অ্যাজ ইউজুয়াল তোমার হিন্দি সিনেমা, সেখানে কি খারাপ দেখাবে, আবদালীকে খারাপ দেখাইছে। দেখো মারাঠা সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয় এই টাইমটাতে। আহমেদ শাহ আবদালীর সাথে যুদ্ধটা যে হয়, সেখানে কি তোমার মানে হেরে হেরে যায় তারা যুদ্ধে, অ্যান্ড এখানে মারাঠাদের একটা পতন সুনিশ্চিত হয়ে আসে আস্তে আস্তে। আচ্ছা, এরপর দেখো যে প্রথম মুঘল সম্রাট বাবর, বাবরের জন্ম ছিল মেইনলি ফারগানা নামক একটা জায়গায়, সেটা কি মেইনলি তোমার রুশ তুর্কিস্তানের মধ্যে অন্তর্গত, ঠিক আছে। বাবর ছিল পিতার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর, আর মাতার দিক থেকে সে ছিল কি চেঙ্গিস খানের বংশধর। তাহলে বুঝতেছো সে কি পরিমাণ বীর ছিল, ঠিক আছে। সাহসিকতা এবং নির্ভীকতার জন্য তাকে বাবর নামে বলা হয়। এন্ড বাবর হচ্ছে তুর্কি শব্দ একটা, যার নাম কি সিংহ, ঠিক আছে। তারপর দেখো যে বাবর ফারগানার সিংহাসন আরোহণ করেছিলেন মাত্র 11 বছর বয়সে। 11 বছর বয়সে তিনি কি মোটামুটি একটা ক্ষমতায় আসেন। তারপর তিনি কি করেন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে কাকে হারায়, ইব্রাহিম লোদিকে, এন্ড তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করেন। দেখো ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার নামটা হচ্ছে মেইনলি জহিরুদ্দিন মোহাম্মদ, বাবর হচ্ছে তার উপাধি। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 সালে। তুজুকি বাবরি বা বাবরনামা, এটা হচ্ছে তুর্কি ভাষায় রচিত একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। তিনি হচ্ছে প্রথম মুঘল সম্রাট যে হচ্ছে কি একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লেখে, মানে কি অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, ওকে, অটোবায়োগ্রাফি। আচ্ছা, তারপর আসেন আমরা সামনে যাব, এটা হচ্ছে দেখো দ্বিতীয় মুঘল সম্রাট, তার নাম কি হুমায়ুন। বাবরের মৃত্যুর পর কিন্তু হুমায়ুন দিল্লির সিংহাসনে আসেন, এন্ড 1537 সালে কিন্তু তিনি গৌড় অধিকার করেন, ঠিক আছে। গৌড় মানে কি যে বাংলা, ঠিক আছে, বাংলা এই বারটা বার তিনি হচ্ছে ধরে রাখতে পারেন নাই। গৌড়কে তার এত ভালো লাগছিল, এই বাংলা অঞ্চলটা এত ভালো লাগছিল, তার দেখে নাম দিয়েছিল কি জান্নাতাবাদ। তিনি কিন্তু আবার 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হইল। তোমাদের কি মনে আছে আমরা দেখে আসলাম যে 1538 সালে শেরশাহ কিন্তু বাংলা দখল করেছিল। তিনি কিন্তু শেরশাহ কিন্তু প্রথম বাংলা দখল করে, এন্ড বাংলাকে ইউজ করেই কিন্তু তিনি এরপর দিল্লিও দখল করেছিল, ঠিক আছে, হুমায়ুনের কাছ থেকে নিয়েছিল। তো 1540 সালে কনৌজের যুদ্ধে কিন্তু শেরশাহের নিকট পরাজিত হয়, দিল্লি হাতছাড়া করেন, এবং 1540 সাল থেকে 55 পর্যন্ত 15 বছর মুঘল সাম্রাজ্য কিন্তু আসলে ছিলই না মাঝে। এটা কিন্তু শেরশাহর সুরি বংশ শাসন করেছিলেন। তিনি কিন্তু ইরানে অনেকদিন পালিয়েছিল, পার্সিয়াতে মানে পারস্যতে, অ্যান্ড 1555 সালে পারস্যের সম্রাটের হেল্প নিয়ে আবার তিনি কি করেন মুঘল শাসন আবার প্রতিষ্ঠা করেছিলেন শেষ দিকে এসে, ঠিক আছে। সো হুমায়ুন আসলে বেসিক্যালি কি ছিল, তোমার ধরো যে সে ওইভাবে আসলে তোমার ধরো খুব বেশি ভালো মতো শাসন করতে পারতেন না। তিনি কি করতো, তোমার ধরো যে কি বলে সেটাকে তোমার বাংলা ভাষায় বললে তিনি কি মদ গাঁজা এসব নিয়ে বেশি থাকতেন, মদ গাঁজা নারী, তিনি এসব নিয়ে বেশি খুবই বেশি বিজি থাকতো। অ্যান্ড তিনি কিন্তু মানে মানে রাজকাজে খুব বেশি মন দিত না, এই কারণে কিন্তু তার কাছে এখন হয়েছিল, ঠিক আছে। এক্সাম কখন হবে, কিভাবে দিব, এক্সাম তোমাদেরকে পড়ার টাইম দেওয়া হবে, অ্যান্ড নেক্সট ক্লাসের আগেই তোমাদের এক্সাম নিয়ে আমরা জানিয়ে দিব, হ্যাঁ, কবে কি এক্সাম হচ্ছে না হচ্ছে। আপাতত আমরা ক্লাসটা শেষ করি, অ্যান্ড এরপর আমরা কথা বলবো, ওকে। তারপর দেখো 1539 সালে কি চৌসারে যুদ্ধ হয়েছিল, হুমায়ুনকে পরাজিত করেছিল কে? শের খান। তারপর তিনি কি শেরশাহ উপাধি নিয়েছিল। 1540 সালে তিনি বাংলা দখল করলো। একই বছর কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করলো, ঠিক আছে। তো এখানে আস্তে আস্তে কি আফগান একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হইল। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন কে? এই শেরশাহ। এটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট একটা স্টেপ। ডাক মানে কি, যে বর্তমানে আমাদের পোস্ট অফিস, ঠিক আছে। তারপর তিনি কি আফগান দুর্গ নির্মাণ করেন কোথায়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে, এখনো কিন্তু আছে আফগান দুর্গটা। সড়কে আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? এই শেরশাহ। সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত, এটা কিন্তু অনেক বড় একটা রাস্তা, ঠিক আছে, একটা রোড, সোনারগাঁ থেকে শুরু করে একদম লাহোর পর্যন্ত পাকিস্তানের। তারপর দেখো ইংরেজরা সড়কে আজমকে নাম দিয়েছিল কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ওকে। ভূমি রাজস্ব ব্যবস্থা বা ল্যান্ড রেভিনিউ সিস্টেমটাও কিন্তু তার অমর কীর্তি। এই দেশে যে ভূমি রাজস্ব ব্যবস্থা বর্তমানে, এটা কিন্তু শেরশাহ বানানো একটা সিস্টেম, ওকে। তারপর দেখো সম্রাট আকবর ছিলেন কে? সম্রাট আকবর ছিলেন হচ্ছে তোমার মানে উপমহাদেশের মানে বা তোমার হচ্ছে যে কি বলবো আমরা মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান, ঠিক আছে। তিনি কিন্তু দেখো হুমায়ুন কিন্তু মারা যায়, তার ছেলে হয় আকবর। আর আকবরকে কিন্তু আসলে হেল্প করে বৈরাম খান, একদম সম্পূর্ণ অভিভাবক হিসাবে
বৈরাম খান কিন্তু প্রচুর হেল্প করে আকবরকে, ঠিক আছে। অ্যান্ড এই টাইমে কিন্তু হিমু দিল্লি দখল করে নিলে বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে কিন্তু হিমুকে পরাজিত করে আবার উদ্ধার করলো। এই বৈরাম খানে কিন্তু আকবরের অভিভাবক হিসেবে আকবরের পক্ষ নিয়ে মানে অনেক দিন রাজ্য পরিচালনা করছে, আকবর যত এর না তোমার বড় হয় বা সিনিয়র হয় একটু। তৃতীয় মুঘল সম্রাট আকবর নিয়ে আরো যা জানতে হবে আমাদের, তিনি কিন্তু সিংহাসনে আসেন কবে? 1556 সালে। এন্ড এই সাল থেকে কিন্তু বাংলা সাল গণনা শুরু হয়। বাংলা সাল গণনা শুরু হয় কবে? 1556 সাল থেকে। এর আগে কিন্তু বাংলা সাল গণনা হয়নি। তারপর দেখো তিনি দিল্লির সিংহাসনে বসেন কত বছর বয়সে? মাত্র 13 বছর বয়সে। মুঘল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে আকবরের রাজত্বকালে, এই টাইমটাতেই। মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু ছিল কি? আকবরকে আমরা বলি। আর বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে আকবর। এর আগে কিন্তু কেউই ওইভাবে বাংলায় হচ্ছে শাসনটা স্থাপন করতে পারে নাই। প্রাদেশিক শাসনকর্তাকে বলা হতো কি? সুবেদার। ঠিক আছে, যেমন ধরো বাংলা একটা প্রদেশ ছিল মুঘল সাম্রাজ্যের, বাংলাদেশ এখানে যে তোমার শাসক ছিল তাকে কি? সুবেদার বলতো তাকে। সমগ্র বঙ্গদেশ সুবাহ এই বাংলা নামে পরিচিত হয় কবে? সম্রাট আকবরের শাসনামলে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হিমুকে পরাজিত করে কে? এই যে তোমার বৈরাম খাঁ, এবং মুঘল সাম্রাজ্যের অস্তিত্বটা রেখে বাঁচায় রাখে, ঠিক আছে। তো এরপর আসলে আমরা সামনে যাই আরো। নবরত্ন সভার উল্লেখযোগ্য কয়েকজন দেখো। আকবরের কিন্তু সভায় নবরত্ন ছিল, মানে ফেমাস যে কয়জন মানুষজন ছিল তার নবরত্ন বলা হয়। যেমন ধর আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। আমরা কিন্তু দেশবাচক প্রথম বঙ্গ শব্দ এটা কোথায় পাই? আইনি আকবরী গ্রন্থে, ঠিক আছে। বাট প্রথম বঙ্গ শব্দ কোথায় পাই আমরা? ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঋগ্বেদের। কিন্তু দেশবাচক যে প্রথম বাংলা শব্দ এটা আমরা পাই কোথায়? আইনি আকবরী গ্রন্থে, ঠিক আছে। দেশের প্রথম সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? টোডরমল। টোডরমল ছিল কি? একজন নবরত্নের একজন সদস্য। তানসেন, প্রকৃত নাম কি? রামতনু পান্ডে, ছিলেন আকবরের রাজসভার গায়ক, ঠিক আছে। আকবরের রাজসভায় বিখ্যাত কৌতুককার কে ছিল? বীরবল। তোমরা দেখো না বীরবলের নাম শোনো নাই তোমরা বিভিন্ন জায়গায়? বীরবল, এই বীরবলই সেই বীরবল, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো আমরা একটু সামনে যাই। এরপর আমরা জানবো হচ্ছে তোমার আরো কয়েকজন আছে। যেমন ধরো যে দ্বীন-ই ইলাহি। আকবর কিন্তু নিজে একটা ধর্ম বানিয়ে ফেলছিল। মানে ধরো যে এই ধর্মের কিন্তু অনুসারী ছিল অনেক। অনেক মানে কতজন? মাত্র 18 জন, ঠিক আছে। একটা ধর্ম বানাইছিল। সে মোটামুটি ধরো যে মানে ইসলাম, হিন্দুইজম, শিখ সবগুলোকে বানায় একটা জগা খিচুড়ি বানায় একটা ধর্ম বানাইছিল, বাট বেশি মানুষ সেটা ফলো করে নাই। আকবরের উল্লেখযোগ্য কর্ম কি? বাংলা সন প্রবর্তন করেছিল, বাংলা নববর্ষের প্রচলন করেন তিনি। বাংলা সনের সূচনা হয় কবে? 1556 সালে, আর 963 হিজরিতে। তারপর দেখো মানসাবদারি বা সেনাবাহিনী সংস্কার পরিকল্পনা প্রথা চালু করেন তিনি। তীর্থ ও জিজিয়া কর রহিত করেন। মানে কি? মানে ধরো যে তখন তো ধরো মুসলিমরা ক্ষমতায়, তো এখন হিন্দুরা তাদের যে তীর্থে যাবে বিভিন্ন জায়গায় তার জন্য কর নেওয়া যাবে না। জিজিয়া হলো কি? অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। যেমন ধরো মুসলমানরা ক্ষমতায় আছে, তো এই দেশে যদি হিন্দুরা থাকতে চায় বা অন্য কোনো ধর্মে কেউ থাকতে চায় তাদেরকে কর দিতে হবে। এটা কি বলে? জিজিয়া কর। এটা কি? এটাকে কে করে তোমার? এটা কি বলে? রহিত করেন কে? আকবর, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে চতুর্থ মুঘল সম্রাট কে ছিল? জাহাঙ্গীর। তোমরা দেখো জাহাঙ্গীর হচ্ছে বাংলা সম্রাট। আকবর কিন্তু বাংলা জয় করছিল, ঠিক আছে, বাট সম্পূর্ণ শাসন কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই। কাদের জন্য? 12 ভূঁইয়াদের জন্য। এটা করেছিল কে? সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ডাকনাম ছিল কি? শেখ বাবা। সম্রাট জাহাঙ্গীরের জোর করে বিবাহ করেছিলেন কাকে? আলীকুলি বেগের পত্নী নূরজাহানকে। নূরজাহান অর্থ কি? জগতের আলো। নূরজাহানের প্রকৃত নাম কি? মেহেরুন্নেসা। হ্যাঁ, তিনি কিন্তু এই মেহেরুন্নেসাকে বিয়ে করেছিলেন জোর করে। আলীকুলি বেগ ছিল একজন সেনাপতি, তার স্ত্রীকে বিয়ে করেছিল। তারপর দেখো সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, একটা নাম কি? তুজুকি জাহাঙ্গীর। এর আগে আমরা কি দেখেছি? তুজুকি বাবর, ঠিক আছে। তারপর দেখো বাংলার সুবেদার হিসাবে কাকে পাঠায় যিনি? ইসলাম খানকে। ইসলাম খানই কিন্তু প্রথম 1610 সালে ঢাকাকে বাংলার রাজধানী বানান, ঠিক আছে। আর তার আমলে কিন্তু 12 ভূঁইয়াদেরকে দমন করা হয়, ঠিক আছে। ইসলাম খান চিশতিকে পাঠান তিনি। ইসলাম খান চিশতি কিন্তু খুবই শক্তিশালী একজন সুবেদার ছিল। এরপর দেখো তার আমলেই ইসলাম খান কর্তৃক বাংলা রাজধানী রাজমহল হতে তোমার ঢাকায় স্থান করা হয় 1610 সালে। এবং ঢাকার নামকরণ করা হয় কি? জাহাঙ্গীরনগর, ঠিক আছে। এই প্রথম টাইমে কিন্তু ঢাকার নাম কিন্তু জাহাঙ্গীরনগর হয়েছে ওই প্রথমবার। তারপর দেখো 1612 সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে আনয়ন করেন। তার আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় আসে। সেটা কত সালে? তোমার এই যে দেখো 1600 মানে ওই টাইমটাতেই ধরো 1600 সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলায় আসে। তারপর দেখো কি? তিনি মৃত্যুবরণ করেন 1656 সালে।
তারপর দেখো, তারপরে কি আসে? শাহজাহান। জাহাঙ্গীরের পর কি আসলো? শাহজাহান। স্থাপত্য শিল্পের প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। তোমরা সবাই জানোই যে তাকে বলা হয় কি প্রিন্স অফ অল বিল্ডার্স। কেন বলা হয় তাকে প্রিন্স অফ অল বিল্ডার্স? কারণ হচ্ছে তিনি কিন্তু অনেক কিছু বানায় গেছে, অনেক স্থাপত্য। তার উপাধি জানেন কি? শাহজাহান মানে কি আসলে? বিশ্ব সম্রাট। শাহজাহান মানে কি? জাহানের সম্রাট। কে দিয়েছিল এটা? তার পিতা, ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীর। দেখো শাহজাহান স্ত্রীর নাম কি ছিল? মমতাজ মহল। এই মমতাজ মহলকে নিয়েই কিন্তু অনেক কাহিনী। যে দেখো এখানে শাহজাহান ও মমতাজ মহলের কন্যা চারটা পুত্র ছিল, দুইটা কন্যা ছিল। শাহজাহানের চার পুত্র হলো কি? দারা, সুজা, আওরঙ্গজেব, মুরাদ। আওরঙ্গজেব কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসবে। শাহজাহানের দুই কন্যা হলেন কারা? জাহানারা এবং রওশনারা। শাহজাদা দারা শিকোহ ছিলেন সংস্কৃত উপনিষদের প্রথম ফার্সি অনুবাদক, ঠিক আছে। মানে তিনি কি, তুমি খুব ইন্টেলেকচুয়াল একজন মানুষ ছিল। হ্যাঁ, তারপর দেখো প্রিন্স অফ বিল্ডার্স নামে কে পরিচিত? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসনের শিল্পীকে ছিল পারস্যের বেবাদল খান। ময়ূর সিংহাসনে বর্তমানে রয়েছে ইরানে। দেখো এই যে ময়ূর সিংহাসন অ্যান্ড কোহিনুর হীরা, এগুলো কারা নিয়ে গিয়েছিল? তোমার হচ্ছে এগুলা ইরানে নিয়ে গেছিল, ঠিক আছে, পার্সিয়ানরা এসে, ঠিক আছে। শাহজাহানের মুকুটের শোভাবর্ধন করতো কি? কোহিনুর হীরা। এই কোহিনুর হীরাটা, এটা ছিল কার? মেইনলি শাহজাহানের। শাহজাহানের কাছ থেকে কার কাছে গিয়েছিল? পার্সিয়ানদের কাছে গিয়েছিল। তারপর সেটা পার্সিয়ানদের কাছ থেকে বর্তমানে কাদের কাছে গেছে? ইংলিশদের কাছে। বর্তমানে কি ব্রিটেনের রাজার যে মুকুটটা, সেখানে এটা থাকে, ঠিক আছে। শাহজাহানের অনুমতি ক্রমে কিন্তু বাংলায় পিপিলাই নামক স্থানে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল কারা? ইংরেজরা। সেটা কিন্তু শাহজাহানের অনুমতি ক্রমেই, ঠিক আছে। তারপর আসো সামনে যাবো আমরা। শাহজাহানের দেখো অনেকগুলো লিস্ট আছে যে সে কি কাজ করেছেন। দেখো আগ্রার তাজমহল, তারপর ধরো যে ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, এগুলো একটু দেখে নিবা সবাই, ঠিক আছে। ষষ্ঠ এবং শেষ, শেষ বলতে কি ষষ্ঠ এবং শেষ পাওয়ারফুল আওরঙ্গজেব। জিন্দাবির বলা হতো তাকে, আওরঙ্গজেবকে। তিনি কিন্তু বাদশাহ আলমগীর বাদশাহ গাজী নামে উপাধি ধারণ করেন। তোমরা একটা কবিতা পড়ছো না, বাদশাহ আলমগীর? সেটা কিন্তু ওনার মানে ওনাকে নিয়ে লেখা আর কি। সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে একটি আইন সংস্করণ প্রণীত হয়, যার নাম কি? ফতোয়াহি আলমগীরি। আওরঙ্গজেবের শাসনামলে বাংলা স্বাধীনতা ছিলেন কি? শায়েস্তা খান। শায়েস্তা খানের নাম শুনছো না? তাকে কিন্তু এই সম্রাট যে আওরঙ্গজেব তিনি কিন্তু পাঠিয়েছিলেন। ওকে, তারপর আসো শেষে মুঘল কিছু স্থাপত্য, যেমন লালবাগ কেল্লা। ঢাকায় আসলে তোমরা হচ্ছে লালবাগ কেল্লা তো অবশ্যই দেখবা, অনেক হয়তো দেখে ফেলছো। শায়েস্তা খান বানিয়েছিল। অবস্থান কোথায়? লালবাগে। কাজ শুরু করে শাহজাদা আজম, শেষ করেন শায়েস্তা খান। লালকেল্লা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন, অবস্থা কোথায়? দিল্লিতে। তারপর দেখো ছোট কাটরা আছে, শায়েস্তা খান বানিয়েছে এটা। কোথায় অবস্থিত? চকবাজার। বড় কাটরা শাহজাদা সুজা, চকবাজার। আফগান দুর্গ কোথায়? শেরশাহ বানিয়েছে কেন্দ্রীয় কারাগারে, ঠিক আছে। সো এরপর দেখো আর একটা সাত গম্বুজ মসজিদ। দেখো সাত গম্বুজ মসজিদ কি, এটা কোথায় অবস্থিত? মোহাম্মদপুরে, ঢাকার, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি দেখতে পাই তারা মসজিদটা। তারা মসজিদে তোমার হচ্ছে এখানে মির্জা গোলাম পীর বানিয়েছিল। তারপর দেখো এই অবস্থান কোথায়? ঢাকার রামায়ণটোলায়। এগুলো হচ্ছে তোমাদের একটু দেখে নিতে হবে। ঢাকা গেট কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, ঢাকা গেট ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছে কি? মীর জুমলা। তাজমহল তোমরা সবাই জানো, এটা বানিয়েছে কে? এটা বানিয়েছে হচ্ছে তোমার আগ্রা জমজেদে শাহজাহান বানিয়েছিল। আর স্থপতি ছিল কে? উস্তাদ ঈশা খাঁ এবং আহমেদ শাহ শাহ লাহোরি, ঠিক আছে। আহমেদ লাহোরি আর হচ্ছে কি ঈশা খাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা একটু দেখে নিবে এটা। আর এই যমুনা নদী কিন্তু মানে আমাদের বাংলাদেশের যমুনা নদী সেটা কিন্তু না, ঠিক আছে, এটা কিন্তু অন্যটা, আগ্রারটা। তারপর দেখো ময়ূর সিংহাসন শাহজাহান বানিয়েছিল। অবস্থান কোথায় বর্তমানে এটার? এটা আগ্রাতে। ফতেহপুর সিক্রি আকবর বানিয়েছিল দিল্লিতে। তো এই জিনিসগুলো একটু দেখে নিবা তোমরা, ঠিক আছে। এগুলা আস্তে আস্তে পড়তে হবে, তোমাদের নিজেদের মুখস্থ করতে হবে। আর বাংলায় এখন আমরা সর্বশেষ যেটা পড়াবো সেটা হচ্ছে কি বাংলায় সুবেদারি শাসন বা বাংলার সুবেদার কারা ছিল। দেখো ইসলাম খান। ইসলাম খান খুবই সিগনিফিকেন্ট। তাকে 12 বিহারীদের তিনি দমন করেছেন, খুবই ফেমাস। ঢাকাকে প্রথম রাজধানী করেন তিনি। ঢাকা নামকরণ করেন জাহাঙ্গীরনগর তিনি করেছিলেন। ধুলাইখাল খনন করেছিলেন তিনি, ঠিক আছে। শাহ সুজা তিনি হচ্ছে বিনা শুল্কে ইংরেজদেরকে কি অবাধে বাণিজ্য করতে দিয়েছিল। And এটাই কিন্তু মানে একটা খারাপ দিক হয়েছে পরে। ঢাকার চকবাজারে বড় কারখানা নির্মাণ করেন তিনি। তারপর এখানে দেখো যে মীর জুমলা, একটা জিনিসই পড়বা, ঢাকা গেট নির্মাণ করে মীর জুমলা, খুবই ইম্পর্টেন্ট। মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করে। আর তারপর দেখো যে শায়েস্তা খান ছিলেন আওরঙ্গজেবের মামা, ঠিক আছে। আওরঙ্গজেব তার মামাকে পাঠাইছিল এখানে চট্টগ্রামের নাম তিনি কি করেন? ইসলামাবাদ। পর্তুগিজ জলদস্যুদের কাছ থেকে বিতাড়িত করেন তিনি। তারপর লালবাগ কেল্লা নির্মাণ করেন তিনি। তারপর হচ্ছে চকবাজার, ছোট কাটরা এবং চক মসজিদ নির্মাণ করেন তিনি। সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন তিনি। তার সময়ে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে। মানে এত ভালো তোমার সুশাসন ছিল তখন, ঠিক আছে, গুড গভর্নেন্স ছিল। এরপর দেখো 12 ভূঁইয়াদের ইতিহাস। 12 ভূঁইয়ারা আসলে তোমাকে আগে বলেছি আমি যে 12 ভূঁইয়ারা মানে আসলে 12 জন না,
এটা কি একটা নাম্বার, জাস্ট এটা বুঝে না যে পাওয়ারফুল। এই জন্য এখানে অনেকজন জমিদার ছিল বাংলার পাওয়ারফুল। তারা কি করতো, তারা হচ্ছে দিল্লি সুলতানদের হাতে বাংলার ক্ষমতাটা দেয় নাই, ঠিক আছে। তারা কি চেয়েছিল, তারা স্বাধীন থাকতে চেয়েছিল। ওকে, তারপর দেখো বারো ভূঁইয়াদের একজন শক্তিশালী শাসক ছিলেন কে, প্রতাপাদিত্য নামে একজন লোক, খুবই শক্তিশালী ছিল। আর বারো ভূঁইয়াদের চূড়ান্তভাবে দমন করেন কে, সুবেদার ইসলাম খান, ঠিক আছে। আরো জানতে হবে যেগুলো, বাংলার প্রথম নবাবকে, মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাবকে ছিল মুর্শিদ কুলি খান। রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কে নেয়, মুর্শিদ কুলি খান। সিরাজউদ্দৌলার নানা ছিলেন কে, আলীবর্দী খান। তারপর সেই স্বাধীন নবাবকে ছিল এই সিরাজউদ্দৌলা। ওকে, এখানে দেখো মুঘল সাম্রাজ্যের পতনটা একটু দেখাই আমাদেরকে। আমরা এখানে মুঘল সাম্রাজ্যের পতন হয় কবে, 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে নির্বাসন দেওয়া হয় কোথায়, রেঙ্গুনে। কাহিনীটা বলে এসেছি তোমাদের একটু আগেই। মুঘল সাম্রাজ্যের শেষ সময় ছিল কে, দ্বিতীয় বাহাদুর শাহ। And তোমরা জানো যে ঢাকায়, পুরান ঢাকায় কিন্তু একটা তোমার এই বাহাদুর শাহ পার্ক আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্যের পতনের যে সাইডটা। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা একটু সলভ করবা। আচ্ছা, আমরা এখন শেষের দিকে আসছি একদম। সো এখানে তোমাদেরকে আরেকটু ডিটেলস বলি এই পার্টটাতে। দেখো, এই মুঘল সাম্রাজ্যের যে পতনটা, হ্যাঁ, সেটা আসলে কিভাবে হইলো। মুঘল সাম্রাজ্যের পতনটা হওয়ার যে টাইমটা, সেটা হচ্ছে কি তোমার সিপাহী বিদ্রোহের মাধ্যমে, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের মাধ্যমে কিভাবে পতন হলো মুঘল সাম্রাজ্যের, দেখো, যখন এখানে একটু ডিটেলসে বলি তোমাদেরকে আমি ব্যাপারটা। এখানে হচ্ছে কি তোমার হচ্ছে তখন ব্রিটিশ আর্মির তিনটা ভাগ ছিল, ঠিক আছে। বেঙ্গল আর্মি, মাদ্রাজ আর্মি। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন, একটু জানাও তো। না, আমি কি লাইভে আছি এখনো? একটু বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, আছি। ওকে, থ্যাংক ইউ। একটু স্ক্রিনটা একটু বন্ধ হয়ে গেছে, একটু দেখেন তো। একটু হুট করে দেখলাম যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বাট লাইভ চলতেছে। আচ্ছা, সো এখানে দেখো, তোমার আর্মিতে তিনটা পার্ট ছিল, ঠিক আছে। এর মধ্যে একটা পার্ট ছিল কি বেঙ্গল আর্মি। সেই বেঙ্গল আর্মি কিন্তু বিদ্রোহ করেছিল, এন্ড বিদ্রোহ করার ফলে, বিদ্রোহ করার পরে কিন্তু তোমার হয়েছিল, মানে শেষে তারা বিদ্রোহটা দমন করা হয়, ব্রিটিশরা দমন করে। এন্ড ব্রিটিশরা কিন্তু একটা জিনিস বুঝতে পারে, সেটা তারা কি বুঝতে পারে, তারা বুঝতে পারে যে এদের সাথে কিন্তু থাকা সম্ভব না। মানে এই যে তোমার যারা আছে, তোমার কি বলে, এই মুঘল সম্রাট যারা, হ্যাঁ, সে এদেরকে আর রাখা সম্ভব না। এদেরকে রাখা সম্ভব না, অ্যান্ড এদেরকে তোমার তাদের সাথে ক্ষমতায়, তাদেরকে ক্ষমতায় রাখা সম্ভব না। সেই জন্য কি করে, বাহাদুর শাহ জাফর একদম শেষ যে মুঘল সম্রাট, তাকে হচ্ছে তোমার কি করে, মিয়ানমারের রেঙ্গুনে তাকে হচ্ছে কি ইয়েতে পাঠায়, নির্বাসনে পাঠায়, ঠিক আছে। তাকে নির্বাসনে পাঠানোর পরে সে সেখানে মৃত্যুবরণ করেন। আলটিমেটলি মুঘল সাম্রাজ্যটা কি চলে গেল, অ্যান্ড ভারতবর্ষটা আস্তে আস্তে সম্পূর্ণ তোমার হচ্ছে ইংলিশদের কবজায় চলে আসলো। ওকে, সো আমাদের ক্লাসটা শেষ, এখানে কিছু এমসিকিউ সলভ করবা। ক্লাসে কোনো কিছু বুঝতে না পারলে তোমরা একটু কমেন্টে জানাও, হ্যাঁ। তোমরা একটু কমেন্টে জানাও, আমরা একটু দেখি। আচ্ছা, শোনা যাচ্ছে না, লাইভ চলে আছে, হ্যাঁ। স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে লাইভ আছে কিনা এখনো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। আর তোমরা ক্লাসে সবকিছু বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। তোমরা একটু জানিও যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আজকে টপিক সবকিছু বুঝতে পেরেছো কিনা, এভাবে এই বাকি সবগুলো ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হবে কিনা, সবকিছু একটু জানাও, হ্যাঁ। ওকে, সবাই একটু তাড়াতাড়ি জানিও, তাহলে হচ্ছে আমি আচ্ছা দেখি একটু স্ক্রল করে যে তোমরা।
আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু শেষ পর্যন্ত একটু জানাও কি অবস্থা, সবকিছু বুঝতে পেরেছো কিনা। আমরা ক্লাসটা শেষ করবো তাহলে খুব তাড়াতাড়ি, হ্যাঁ, মোটামুটি। ওকে, ঠিক আছে তাহলে। তোমরা যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না, আমরা ক্লাসটা শেষ করে দেবো। মোটামুটি 2 ঘন্টা 16 মিনিটের মতো হয়েছে। আচ্ছা, শেষের দিকে ছিলাম, বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে ক্লাসগুলো না লাইভ ক্লাস করো, ক্লাস নোট করো, ঠিক আছে। সো ক্লাস নোট করলে কি হবে, তোমরা ক্লাস নোট করে সবাই হচ্ছে জমা ইয়েতে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। আর্কাইভ ক্লাস কি ওয়েবসাইট অ্যাড হবে? হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড করা হবে, তোমরা দেখতে পারবা। আর তোমরা হচ্ছে ইয়ে করবা, সবাই ক্লাস নোট করছো না, সবাই হচ্ছে এখনই ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে, আমাদের ক্লোজ গ্রুপে করবা। আর হচ্ছে পরে তোমাদেরকে জানাবো নি কিছু করতে হলে। সবাই ভালো থাকো, আর কোনো প্রশ্ন থাকলে এনি টাইম গ্রুপে জিজ্ঞাসা করবা, হেল্প করা ট্রাই করবা। আর তোমরা এক কাজ করবা, যে টপিকটা বললাম এই টপিক ধরে ধরে তোমরা যে কোনো একটা বই থেকে, হ্যাঁ, ধরো জবাইস জিকে হোক, মিস জিকে, এমপি3 যেটাই হোক, তোমরা ধরে ধরে একটু এই পার্টটা একদম 100% পড়ে ফেলবা। আর এটা হচ্ছে তোমার নেক্সট ক্লাসের আগের মধ্যেই পড়ে ফেলবা, ঠিক আছে। নেক্সট ক্লাসের আগের মধ্যেই পড়ে ফেলবা। তোমরা হচ্ছে ঠিকঠাক মতো করো, তোমরা যেহেতু অনেক অল্প সংখ্যক আছো, তোমাদেরকে নিয়ে আমরা ডিফারেন্ট কিছু প্ল্যানও করতে পারি। পরীক্ষা ইনশাল্লাহ হবে, সবকিছু জানিয়ে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আমরা হচ্ছে লাইফটা এখনই শেষ করে দিচ্ছি। ওকে, যেহেতু 5টা 10 বেজে গিয়েছে, আমরা শুরু করে দিই, আমাদের আসলে অনেকটুকু পড়তে হবে তো। আচ্ছা, তো আমরা আজকের এই পার্টটাতে আমরা আলোচনা করব যে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, মানে ইউরোপিয়ান যারা ছিল তারা যে আসছে, সেটা বলার আগে তোমাকে আমি একটা সিকোয়েন্স, একটা কিছু জিনিস একটু আলোচনা করতে হবে আগে। আসলে ইউরোপীয়রা কেন সম্পূর্ণ পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গেল, কেন ইউরোপীয়রা আসলে সব জায়গায় গিয়ে কলোনি স্থাপন করতে পারলো, সেই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তোমরা সবাই জানো যে ইউরোপে রেনেসা হয়েছিল। ইউরোপে কি হয়েছিল? রেনেসা। রেনেসা জিনিসটা কি, তোমার এটা হচ্ছে কি, ইউরোপে জ্ঞান বিজ্ঞানের চর্চা একটা বড় লেভেলে গিয়েছিল, একটা উচ্চ পর্যায়ে গিয়েছিল। এন্ড এটাকে বলে কি, এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট মানে সব দিকেই হচ্ছে কি ইউরোপিয়ানরা প্রচুর এগিয়ে গিয়েছিল। তো এরকম একটা সিচুয়েশনে তোমার ইউরোপিয়ানরা যখন এগিয়ে যাচ্ছে, ঠিক এমন টাইমেই তোমার তারা কি আবিষ্কার করলো যে কম্পাস, তারপর তোমার তারা কিভাবে সমুদ্রে যাত্রা করতে হবে, তোমার তারা ম্যাথ ট্যাথ এগুলো সবকিছু ক্যালকুলেশন করে তারা দেখলো তারা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারবে। তখন অনেক নাবিকদের উদ্ভব ঘটলো, যারা কি নতুন নতুন জায়গায় যাবে, নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করবে। এইরকমই পর্তুগিজ, তোমার পর্তুগিজরা, স্প্যানিশরা তারা এগিয়েছিল খুব এইসব দিকে। পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ, তিনি 1487 সালে প্রথম ইউরোপ থেকে পূর্ব দিকে আগমনের জলপথ আবিষ্কার করেন, ঠিক আছে। তারা দেখেন যে ইউরোপ হতে ভারতে আসা জলপথ একটা আবিষ্কার করা যায়, সেটা কবে? 1498 সালে। সেটা কি করেছিল? ভাস্কো দা গামা। আমি যদি তোমাকে একটু রাফ একটা ম্যাপ এঁকে দেখাই এখানে, এটাকে ধরো যে ইউরোপের সাইডটা, এটাকে ধরো যে আফ্রিকার সাইডটা, এইটাকে ধরো যে তুমি রাশিয়া, দেখো ধরো এদিকে রাশিয়া চায়না এরা আছে, এদিকে তোমার হচ্ছে কি মধ্য এশিয়া, এদিকে ধরো যে এশিয়া, ঠিক আছে, বা ভারত, মানে তোমাদের যে ভারতের পার্টটা। ইউরোপের এই সাইড থেকে কিন্তু তারা এই দিকে এসে তারা কি ভারতটাকে আবিষ্কার করে, এই যে এদিক থেকে এসে, ঠিক আছে। তারা কি ঘুরে এদিকে এই পর্যন্ত আসে, বুঝতে পেরেছ? কোন বন্দরে আসে? কালিকট বন্দরে আসে। তারা প্রথম কালিকট বন্দরে এসে ইন্ডিয়াটাকে কি আবিষ্কার করেন। তারপর দেখো এখানে যে এক নজরে 5টা জাতি যারা এসেছিল, টোটাল 5টা জাতি এসেছিল। আমি যদি তাদেরকে একটু দেখাই তোমাদেরকে একটা সিকোয়েন্স, পি, ডি, ডি, ই, এফ, এটা সবাই মুখস্থ করা ট্রাই করবা। যেটা আগের ডি, তার মানে কি D1, D2, D1 কি ছোট ডি, ডাচ, এটা কি ডি নেওয়ার, ঠিক আছে। ডাচ কি 2 ওয়ার্ডে না বাংলায় লিখলে? ওকে, তারপরে এখানে দেখো আমাদের কারা কারা এসেছে। এখানে এসেছে আমাদের কারা, প্রথমে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ডেনিশ, ফ্রেঞ্চ, ঠিক আছে। তারপর দেখো এখানে ডেনিশ বা ডিনেমার, বাংলা ডিনেমার বলি আমরা। এখানে মনে রাখতে হবে যে পর্তুগাল, যারা পর্তুগাল থেকে এসেছিল পর্তুগিজ, তারা কিন্তু প্রথমবার আসছিল একদম সবার আগে। এন্ড বাংলায় তারা কি নামে পরিচিত? তারা ফিরিঙ্গি নামে পরিচিত। যারা নেদারল্যান্ডস থেকে এসেছিল বা হল্যান্ড থেকে, আগের নাম হল্যান্ড,
তারা ডাচ নামে পরিচিত, তারা বাংলায় ওলন্দাজ নামে পরিচিত। তারপর দেখো ব্রিটেন থেকে যারা আসছে তারা ইংরেজ, কিন্তু বাংলায় কি নামে পরিচিত, তারা ব্রিটিশ। ডেনমার্ক থেকে আসছে কারা, ডেনিশ, বাংলায় পরিচিত ডেনমার্ক। তারপর হচ্ছে ফ্রান্স থেকে আসছে কারা, তোমার ফ্রেঞ্চরা। সর্বশেষ আসছে কারা, মানে বাংলায় কি নামে পরিচিত, তারা ফরাসি। অ্যান্ড প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিল কারা, এই ফ্রেঞ্চরা। প্রথম কি সাম্রাজ্য স্থাপনের চেষ্টা কে করেছিল, এই ফ্রেঞ্চরা। প্রথমবারের মতো সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিল কারা, এই ফ্রেঞ্চরা। ঠিক আছে। তারপর দেখো আমরা যদি সামনে যাই একটু, আমরা আরেকটা জিনিসপত্র দেখবো যে পর্তুগিজের আগমনটা, কারণ পর্তুগিজরা সবার আগে এসেছে। তো ভারতের প্রাচীন নাম ছিল তোমার জম্মুদ্বীপ। এই জম্মুদ্বীপ এটা তোমার খুব বেশি আবিষ্কৃত ছিল না, মানুষজন খুব বেশি চিনতো না। ঠিক আছে। ভারত দেশের জলপথ আমরা দেখলাম পর্তুগিজরা তারা বের করলো, মানে ভারতের এখানে তো একজন যারা আসছিল প্রথম পর্তুগিজরা, তাদের গভর্নর ছিল কি আলবুকার্ক। পর্তুগিজদের চট্টগ্রামের যে বন্দরটা, সেই বন্দরটাকে দেখে এত বড় লাগছে তাদের কাছে, তারা এটা নাম দিল কি, পোর্তো গ্র্যান্ডে, বা বিশাল একটা বন্দর। ঠিক আছে। বাংলার যে সুলতান পর্তুগিজদের চট্টগ্রামে ও সপ্তগ্রামে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিল সেটা কি, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ কি পর্তুগিজদেরকে চট্টগ্রাম ও সপ্তগ্রাম, মানে হুগলি যেটা পশ্চিমবঙ্গের, সেখানে কি তোমার এই বাণিজ্য কুঠি বানাতে দিয়েছিল, কিন্তু তারা কি পরে ঝামেলা করে। অ্যান্ড পর্তুগিজ জলদস্যুরা, যারা হারমাজ নামে পরিচিত, ঠিক আছে, তারা কিন্তু এই সন্দ্বীপ যেটা আছে একটা দ্বীপ, সেই সন্দ্বীপটা কিন্তু তাদের আন্ডারে ছিল, এই যে হারমাজ। আর হুগলি থেকে পর্তুগিজদেরকে বের করে দেয় কে, সম্রাট শাহজাহানের আমলে বাংলার সুবেদার কাসিম খান জুইনি। তারা বুঝে যে এদের আসলে ঝামেলার লোক, এদিকে রাখা যাবে না। আর শায়েস্তা খানও কিন্তু চট্টগ্রাম দখল করে নাম রেখেছিল ইসলামাবাদ, যেটা আমরা কি একটু আগের ক্লাসে দেখে এসেছি। তারপর দেখো তোমার ওলন্দাজদের আগমন। 2 নাম্বার আসে কারা, ডাচরা। তারা এসেছিল কই, মুসলিম পট্টমে। কিন্তু তারা আসার পরে এই তোমার হচ্ছে যে, মানে এই যে মগ আর পর্তুগিজ জলদস্যুদের কি কে করেছিল, তোমার বিতাড়িত সুবেদার শায়েস্তা খান। এই ওলন্দাজরাও কিন্তু কি সেখানে টিকতে পারে না, তারাও কি চলে যায় একটা সময়। যারা এরপরে বেশি ইনফ্লুয়েন্স রাখে তারা কি, ইংরেজরা। ইংরেজরা আসে কেন আসলে মেইনলি, ইংরেজরা মেইনলি এসেছিল বিজনেস করতে। ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে, 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়, 1600 সালে। এন্ড 218 জন অংশীদার ছিল এটার। এটা একটা চার্টার্ড কোম্পানি, মানে কয়েকটা পার্টনারশিপ একটা কোম্পানি। এই কোম্পানিকে একটা বড় কোম্পানি গঠন করে তাদের মেইন উদ্দেশ্য কি ছিল, তারা পুরো পৃথিবী জুড়ে বাণিজ্য করবে। তারা বাংলায় কি 1600 সালে আসছিল প্রথম। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য ক্যাপ্টেন হকিন্স আসছিল কবে, 1608 সালে। মানে একদম ভালো মতো, মানে অফিসিয়ালি তারা আসে কি, কত সালে, এই ক্যাপ্টেন হকিন্স আসছিল। সম্রাট জাহাঙ্গীর তখন তাকে পারমিশনও দেয়, কারণ যখন দেখে যে ব্রিটিশ রাজার একটা অনুমতিপত্র নিয়ে আসছে, তখন ভাবে এটা তো খারাপ কিছু হতে পারে না, তাই না। তখন তারা সম্রাট ফররুখশিয়ারের কাছ থেকে গিয়ে কলকাতা আশেপাশে 48টা গ্রাম কিনে একটা সময় গিয়ে, তারপর হচ্ছে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করছিল, সেটা কি, দ্বিতীয় শাহ আলম। মানে কি, দ্বিতীয় শাহ আলম তো বুঝে নেই, সে ভাবছে যে বাংলা অঞ্চলে আমার আন্ডারে ইংরেজি থাকুক আর যেই থাকুক, আমাকে ট্যাক্স দিলেই হয়েছে ঠিক মতো। তাও শাহ আলমের আগে তোমার ধরো যে ট্যাক্স দিত না, যারা ছিল নবাব তারা তো ট্যাক্স দেবে, বাট ইংরেজরা ট্যাক্স দিত, তাই না। তাদেরকে দেয়। তারা বুঝে নেয় যে ইন ফিউচার এটা কত বড় একটা তোমার ভয়ঙ্কর জিনিস হতে যাচ্ছে। তারপর ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করে সম্রাট শাহজাহানের টাইমে। তারপর দ্বিতীয়বার এসে কুঠি স্থাপন করে গিয়ে জব চার্নক, এই জব চার্নকে কিন্তু একটা পুরো সিটি বানায় ফেলে, সেটার নাম কি, কলকাতা সিটি। এদিকে কি এক জঙ্গল টঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে একটা কি সিটি বানায় ফেলে, সেটাকে জব চার্নক। এরপর দেখো কলকাতা শহরটা গড়ে উঠছিল হুগলি নদীর তীরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কিন্তু কিন্তু ছিল কলকাতা। একসময় কিন্তু কলকাতা ছিল কি ভারতের রাজধানী, পরে কিন্তু আবার নয়াদিল্লিতে শিফট করা হয়। ঠিক আছে। তারপর দেখো দিনেমারদের আগমন, যারা তোমার হচ্ছে আসছিল, তারা হচ্ছে আসার পরে এখানে এসে তারা বুঝতে পারলো যে আসলে ইংরেজদের সামনে টিকে থাকার ক্ষমতা আসলে কারো নাই এইখানে। তখন তারা কি তাদের বাণিজ্য কুঠিটাকে বিক্রি করে চলে গেছে। ঠিক আছে। 1616 সালে হচ্ছে তারা কোম্পানিটা গঠন করছিল। সর্বশেষ আসে কারা, ফরাসিরা। সর্বশেষে এসেই তারাই প্রথম যারা এখানে একটা তোমার কি সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেছিল। আর ইউরোপীয়দের মধ্যে সবশেষ তারা কি আসছিল এবং সর্বপ্রথম সাম্রাজ্য বানাতে চেয়েছিল। গঠিত হয়েছিল কবে, 1664 সালে। আর ফরাসিরা তাদের চন্দননগরে কিন্তু একটা কুঠি নির্মাণ করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তাদের কুঠি একমাত্র কি চন্দননগরে ছিল। তোমরা যখন ইয়ে পড়ছো না,
গত ক্লাসে যখন তোমাদেরকে আমি পড়াইলাম সিরাজউদ্দৌলা, তখন দেখবো যে ফরাসি বীর সাফরে, সেই সাফরে কিন্তু চন্দননগর থেকে আসে। তারপর দেখো উপমহাদেশে যে দুটি ভিন্ন জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল, তারা কারা? ইংরেজরা আর হচ্ছে ফরাসিরা। এরা কিন্তু একদম একটা যুদ্ধে, ওপেন একটা ওয়ারের মধ্যে ছিল সবসময়। আর ইংরেজরা চন্দননগর দখল করে নেয় কবে? 1757 সালে। কত সালে? 1757 সালে। তারপর দেখো এখানে মুঘল সম্রাটদের সাথে ইংরেজদের কয়েকটা গুরুত্বপূর্ণ চুক্তি আছে। প্রথমত দেখো আকবরের সাথে ইংরেজ ও পর্তুগিজদের একটা চুক্তি হয়েছিল কত সালে? 1600 সালে। তো ইংরেজরা প্রথম আসে, তৃতীয় মুঘল সম্রাট যে আকবর ছিল তার টাইমে। তাছাড়াও 1517 সালে হুগলিতে পর্তুগিজদের স্থায়ীভাবে বাণিজ্য কুঠি স্থাপন করতে দিয়েছিল। সো মোটামুটি আকবর প্রথমে এদেরকে একটা অনুমতি দেয়। তারপর দেখো সেকেন্ড টাইম আসে যখন, তখন হকিন্স এবং ক্ষমতায় কে? জাহাঙ্গীর, 1608 সালে। তো হকিন্স যখন আসছিল রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে, দেখছে রাজা যেহেতু সুপারিশপত্র দিয়েছে তার কোনো সমস্যা নাই, তখন কি সুরাটে, গুজরাটের সুরাটে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল কে? জাহাঙ্গীর। তারপর দেখো এখানে শাহজাহানের সাথে একটা চুক্তি হয়। শাহজাহান তোমার কি বাংলায় প্রথম তখন বাণিজ্য কুঠি স্থাপন করার পারমিশন পায় কার টাইমে? এই শাহজাহানের টাইমে। আওরঙ্গজেবের সাথে হয় 1200 টাকার বিনিময়ে জবচার্নক, তিনি হচ্ছে কি কলকাতা, সুবান্টি ও গোবিন্দপুরের জমিদারিত্ব লাভ করে। কার কাছ থেকে? আওরঙ্গজেবের কাছ থেকে। তারা তখন দিয়েছিল কেন? তারা দেখছে যে বাংলা আসলে আমাদের থেকে এত দূরে, এই জিনিসটা আমাদের আসলে নিজেদের আসলে কন্ট্রোল করার দরকার নেই, তাই না? এই জিনিসটা আমরা কি, আমরা ট্যাক্স পেলেই হয়েছে, আমরা যার কাছে ক্ষমতা দিই না কেন আমাদের কি ট্যাক্স লাগবে। তারপরে সুবাদার শাহ সুদার সাথে হয়েছিল ইংরেজদের, তারা কি করেছিল? হুগলিতে ইংরেজদের বাণিজ্য কুঠি স্থাপনের পারমিশন দেয়। তারপর তোমার হচ্ছে এখানে ফরুকশিয়ার কি করে? বিনা শুল্কে ইংরেজদেরকে বাণিজ্যের অনুমতি দেয়। এটা কি? এটাকে ফরমান মহা সনদ নামে পরিচিত। এটা কেন? এই যে তারা ক্ষমতা দিয়েছিল, এটা ফরমান মহা, এটার কারণেই কিন্তু 1757 সালে এত বড় একটা জিনিস পলাশী যুদ্ধ সেটা কিন্তু ঘটছিল এইটার কারণে, একমাত্র এই জিনিসটার কারণে। ঠিক আছে। তারপর যদি আমরা সামনে যাই, এখানে দেখো দ্বিতীয় শাহ আলম ভার্সেস রবার্ট ক্লাইভ। এখানে দেখো দ্বিতীয় শাহ আলম একজন ছিল তোমার মোটামুটি শেষের দিকে, ঠিক আছে। সো আচ্ছা, এখানে সালটা 1900 হবে না, 1765 হবে। 1765 সালে কি সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ যে ছিল তার মধ্যে একটা চুক্তি হয়, সেটার নাম কি? এলাহাবাদ চুক্তি। এটা খুবই ইম্পর্টেন্ট। এলাহাবাদ চুক্তিতে সেটা কি হয়েছিল? তোমার কোম্পানিকে কি বাংলার দেওয়ানি দেওয়া হয়। দেওয়ানি মানে কি? তোমার কোম্পানি কি বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা পাবে, তারা এখান থেকে কি জাস্ট খালি ট্যাক্স প্রোভাইড করবে। ঠিক আছে। তারপর দেখো বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ এবং উইলিয়াম হাডসনের মধ্যে হয় একটা, কবে? 1857 সালে। এর মাধ্যমে কি দিল্লির অধিকার ইংরেজদের দখলে নিয়ে নেয় এবং ইংরেজরা তাকে পরবর্তীতে কি মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেয়। ধরো তিনি বুড়া হয়ে গেছে, তারা বুঝতে পারছে এই লোক আর বেশি দিন বাঁচবেও না, তাকে আর আমাদের হত্যা করে লাভ নেই, তাকে আমরা নির্বাসনে পাঠিয়ে দেয়। এবং দিল্লিটা এইভাবে প্রথমবারের মতো ইংরেজদের হাতে আসে। আগে কি তোমার ধরো যে কলকাতা কেন্দ্রিক বাংলাটা ছিল, কিন্তু এরপর কি দিল্লিটা আসে, এরপর আস্তে আস্তে সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ তাদের কবজায় চলে আসে। ঠিক আছে। তোমরা কি বুঝতে পেরেছো ইউরোপীয়দের আগমনটা? একটু বলো তো আমাকে, যারা ক্লাসটা করছো। ওকে। তো এরপরে হচ্ছে দেখো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মোটামুটি এখানে ইংরেজ শাসনের ঘটনা প্রবাহ, এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা কিভাবে ফ্লো হয়েছে আস্তে আস্তে, কই থেকে কিভাবে এসেছে সেগুলো একটু দেখবো আমরা। দেখো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হলো। এটা একটা চার্টার্ড কোম্পানি ছিল। তাদের উদ্দেশ্য ছিল কি বিভিন্ন দেশে দেশে গিয়ে বাণিজ্য করা। কিন্তু তারা কি বাণিজ্যের নামে তারা আস্তে আস্তে যখন দেখলো যে এখানে সুযোগ আছে, তখন তারা কি কলোনি স্থাপনের চেষ্টা করলো। তারপর দেখো 1612 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কুঠি স্থাপন করে। ঠিক আছে। সুরাটে, এটা কি গুজরাটের সুরাটে। 1700 সালে তারা প্রথম কি করে, একটা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে, যেটা কি তখন থেকে গত ক্লাসে সিরাজউদ্দৌলার ক্লাসে পড়িয়েছিলাম। আমি ইচ্ছা করেই দুইটা ক্লাসটা একসাথে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো, বারবার দুইবার যাতে রিভিশন দিতে পারো। 1757 সালে কি পলাশী যুদ্ধ হয়, সিরাজউদ্দৌলার পতন হয়, বাংলাদেশ স্বাধীনতার সূর্য অস্তনমিত হয়, এন্ড বাংলার নবাবী শাসনের কি পতন ঘটে। 1764 সালে এখানে একটা কাহিনী আছে দেখো। 1757 সালে যখন সিরাজের পতন হয়, এরপর ক্ষমতায় যায় কে? মীর জাফর। তখন মীর জাফর ইংরেজদের সাথেও সে কি করার একটা গাদ্দারি করার চেষ্টা করে, তখন তাকে সরিয়ে ক্ষমতায় আসে মীর কাসিম। ঠিক আছে। কে? মীর কাসিম। মীর কাসিম ছিল কে? মীর জাফরের মেয়ের জামাই। তখন সেও কিন্তু আবার ইংরেজদের বিরুদ্ধে যায়। তখন 1764 সালে একটা
ইংলিশ ভার্সেস মীর কাসিম একটা যুদ্ধ হয়, ইংলিশ ভার্সেস কাসিম একটা যুদ্ধ হইতেছে। এটাই কি তোমার বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধেও কি হেরে যান কাসিম, এরপর ইংরেজটাকে একদম ভালো মতো তারা এখানে শক্তপোক্ত ভাবে ক্ষমতায় আসে। 1765 সালে রবার্ট ক্লাইভ সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থা চালু করেন। এতদিন কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা ছিল না। 1757 সাল থেকে আনঅফিসিয়ালি রবার্ট ক্লাইভ কি মোটামুটি একটা পার্সোনাল শাসন ব্যবস্থা চালায়, কিন্তু এরপর কি এক সরাসরি কোম্পানির শাসন চালু করে, মানে কোম্পানি সবকিছু দেখবে, কোম্পানি দায়ভার নিবে, এরকম একটা ব্যবস্থা করে। রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর হয়, ঠিক আছে, প্রথম গভর্নর হয় এবং দ্বৈত শাসন কায়েম করে। দ্বৈত শাসনের একটা ইংলিশ ওয়ার্ড আছে, ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিনিসটা কি? ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এমন যে তোমার ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে, মেইনলি সব টাকা পয়সা ইংরেজদের হাতেই যাবে, খালি একটা নামে মাত্র নবাবকে তারা বসাবে ক্ষমতায়, ঠিক আছে এইটা। তারপর দেখো এই যে 1765 সালে তোমার এই যে তোমার করতেছে দ্বৈত শাসন কায়েম করতেছে, এই দ্বৈত শাসনের জন্য 1770 সালে কি হয়, একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সেইটাই কি নামে পরিচিত? 76-এর মনন্ত নামে পরিচিত, কারণ এটা বাংলা 1176 সালে হয়েছিল, ইংরেজি 1770 সালে হয়েছিল। আর 1828 সালে কি রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করা হয়, এটা একটি ইম্পর্টেন্ট ডেট। 1829 সালে সতীদাহ প্রথাকে কি অমানবিক এবং সামাজিক অপরাধ ঘোষণা করা হয়, ঠিক আছে। কে করে এটা? লর্ড বেন্টিঙ্ক। তারপর দেখো তোমার এখানে সাল লাগবে না, বাট প্রথম যে রেল লাইন সেটি স্থাপন করা হয় কবে? দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। এবার একটু ধারণার জন্য সাল দেখবা। ঢাকা প্রথম পৌরসভা হয় কি তোমার 1864 সালে, একটা ধারণার জন্য দেখে রাখবা এগুলো। 1885 সালে এটা ইম্পর্টেন্ট যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়। এই যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, এটাই কিন্তু ভারতের প্রথম একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলে কিন্তু পরবর্তীতে ভারতের স্বাধীনতা একটা বড় ভূমিকা পালন করবে। তারপর আমরা দেখি, দেখো 1901 সালে প্রথম ঢাকার আহসান মঞ্জিলে বৈদ্যুতিক বাতির প্রচলন হয়। 1904 সালে কি 1904 সালে যখন লর্ড কার্জন আসে, তিনি একটা কথা বলেন, একটা প্ল্যান করেন যে এখানে একটা আমাদের বিশ্ববিদ্যালয় দেওয়া যায়। তখন ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন করেন, এটার আন্ডারে তোমার কলকাতাতে তারপর আমাদের এইখানে ইউনিভার্সিটি বানানোর কথা চলে। তারপর হুট করে একটা কথা শুরু হয়, সেটা কি 1905 সালে লর্ড কার্জন বলে কি আমি বাংলাকে ভেঙে ফেলবো। বাংলাকে কিভাবে ভেঙে ফেলবো? দেখো তোমার তৎকালীন এটা কি আমাদের পূর্ব বাংলা, এটা হচ্ছে কি ধরো যে ভারত, এটা হচ্ছে পশ্চিম মানে এই যে দুইটা পার্ট, এটা কি ওয়েস্ট বেঙ্গল, এটা কি বাংলাদেশ। তখন তো আর এরকম ছিল না ম্যাপটা, তখন ম্যাপটা ছিল এমন তোমার ধরো যে একদম ধরো এরকম একটা ম্যাপ ছিল তখন বাংলার। এই দেখো এটা হচ্ছে তখন বাংলা ছিল। তখন বাংলাকে ভাঙলে তখন তো সবার খারাপ লাগবে, তখন হচ্ছে মেইনলি কাজে খারাপ লাগবে হিন্দুদের। কেন? কারণ তারা কি কলকাতা কেন্দ্রিক ছিল, তাদের হাতে পাওয়ার ছিল। কিন্তু মুসলিমরা চাইতো যে বাংলাটা ভেঙে যাক, বাংলা একটা মানে পূর্ববঙ্গে একটা মুসলিমদের জন্য আলাদা কিছু একটা হোক। অ্যান্ড এইটা নিয়েই তোমার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বেঙ্গল পার্টিশন বা বঙ্গভঙ্গের কারণে তিনি কিন্তু একটা লিখেছিলেন, সেটা হচ্ছে কি আমার সোনার বাংলা। সেটা কিন্তু পরবর্তীতে আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে, ঠিক আছে। তো এই টাইমে তোমার বঙ্গভঙ্গটা হয়ে যায়, তোমার দুইটা প্রদেশ হয়, একটা হচ্ছে কি পূর্ববঙ্গ, একটা একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা হচ্ছে কি পূর্ববঙ্গ এবং আসাম, ঠিক আছে। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানীর মর্যাদা লাভ পায় এই টাইমটাতে। অ্যান্ড 1906 সালে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকা শাহবাগে মুসলিম লীগ গঠন করা হয়। আমরা একটা দেখে আসলাম যে 1885 সালে কি হচ্ছে, কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। এন্ড দেন 1906 সালে কি প্রতিষ্ঠা হচ্ছে, মুসলিম লীগ, ঠিক আছে, সর্বভারতীয় মুসলিম লীগ। এন্ড এই টাইমটাতে মোটামুটি ধরো যে মুসলিমদের অধিকার আদায়ের জন্য একটা প্রথমবার কিছু একটা হয়। 1908 সালে তোমরা জানো যে ক্ষুদিরামের ফাঁসি হয়, ইংরেজরা দেয়। 1909 সালে কি তোমার মরলি মিন্টু সংস্কার আইন হয়, যেখানে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি নিয়ে একটা এটা ছিল। 1911 সালে কি বঙ্গভঙ্গ রদ করা হয়, মানে এতদিন তো বঙ্গভঙ্গ ছিল 1905 থেকে 11 সাল পর্যন্ত। এরপর আবার বলে না বেঙ্গলটাকে আবার আমরা একত্রিত করে ফেলতেছি, ঠিক আছে। তারপর 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা কমিশন গঠন করা হয়, সেটা কি নাথান কমিশন। সেই নাথান কমিশনের কাজ কি ছিল? তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কি কি করা লাগবে সেই কাজটা তারা করবে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন হয়। 1915 সালে তোমার লর্ড হার্ডিঞ্জ পাবনায় হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করে। মোটামুটি এইভাবে তোমার আস্তে আস্তে ঘটনা প্রবাহ
এগিয়ে যাই, আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, তোমরা যে বইগুলো পড়বা সেখানে আরো অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, বাট আমি শুধু রিফাইন্ড গুলো নিয়েছি, যে জিনিসগুলো না নিলেই না, মানে তো এগুলো লাগবে আর কি। 1919 সালে কি খেলাফত আন্দোলনের সূচনা হয়। খেলাফত আন্দোলন জিনিসটা কি, ওই যে ওসমানীয় সাম্রাজ্যের কথা তোমাদেরকে যে বলেছিলাম, এই ওসমানী সাম্রাজ্যটা কি তোমার প্রথম বিশ্বযুদ্ধে তোমার এর অক্ষ শক্তিতে ছিল। এই অক্ষ শক্তিতে থাকার কারণে তারা কি যুদ্ধে হেরে যায়, এন্ড এই সাম্রাজ্যটা ভেঙে যায়। তখন দেশের কিছু মানুষ তারা আন্দোলন শুরু করে, না ব্রিটিশরা কেন ওসমানী সাম্রাজ্য ভেঙে তারা সেগুলো দখল করে নিবে, এটা তো নেওয়া যাবে না। তো এরকম আর কি ব্যাপার স্যাপার। 1921 সালে ফাইনালি ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হচ্ছে। 1930 সালে গিয়ে আমরা কি দেখতে পাই, সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। 34-এ দেখতে পাই সূর্য সেনের ফাঁসি হয়। 1935-এ আমরা দেখতে পাই কি ভারত শাসন আইন। এই ভারত শাসন আইনটা কি খুবই ইম্পর্টেন্ট ছিল, যে ভারতকে কিভাবে তারা শাসন টাসন করবে। 1937 সালে কি প্রাদেশিক নির্বাচনে একে ফজলুল হক প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। এরপর কি বাংলা আস্তে আস্তে তাদের অধিকার ফিরে পেতে থাকে। 1938 সালে কি শেরে বাংলা ঋণ সালিসি বোর্ড প্রতিষ্ঠা করেন। 1939 সালে খুবই ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হয় এই উপমহাদেশের জন্য, সেটা কি মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে। দ্বিজাতি তত্ত্ব কি, হিন্দু মুসলিম হচ্ছে আলাদা দুইটা জাতি, এদের মধ্যে কিছুই মিল নাই আসলে এইভাবে, হ্যাঁ সবকিছু মিল। এক ধর্ম হচ্ছে তোমার যে জিনিসটাকে তোমার তারা পূজা করে, আর এক ধর্ম কি সেটাকে খাচ্ছে। তিনি বলেন এদেরকে একসাথে একটা রাষ্ট্রের মধ্যে থাকা সম্ভব না, তাই তিনি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা দেন, বলেন যে আলাদা দুইটা স্টেট লাগবে, দুইটা জাতিরই অধিকারের জন্য আলাদা স্টেট লাগবে। 1940 সালে দেন শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন হয়। 1947 সালে কি ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হচ্ছে, ঠিক আছে। এন্ড এরপর এই ভারত শাসন আইনটাই ছিল কি ভারতের স্বাধীনতার আইন। ঠিক আছে, এরপর কি তোমরা সবাই জানো ভারত স্বাধীন হয়ে যাচ্ছে। এখানে এসে ভারত মোটামুটি ধরো যে 14 আগস্ট কি পাকিস্তান নামে একটা রাষ্ট্র তৈরি হয়, আর 15 আগস্ট কি ভারত নামে একটা নতুন রাষ্ট্র তৈরি হয়। ঠিক আছে, সিরাজউদ্দৌলার কাহিনী আমরা আগেই পড়িয়ে ফেলেছি এগুলা, এখানে একটা এক্সট্রা স্লাইডে এসেছে এটা। থাকে, এটা সমস্যা নেই, তুমি এটা পড়ে নিও। আচ্ছা, মীর কাসিম ও বক্সারের যুদ্ধ, এই জিনিসটা একটু বলি। বক্সারের যুদ্ধ এটা তোমাদের বলে আসলাম, মীর কাসিম সে ছিল কি মীর জাফরের মেয়ের জামাই, এবং সে হচ্ছে তোমার 1764 সালে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ করে সেও চেয়েছিল যে একটা কিছু হোক, বাংলাটা স্বাধীন হোক আবার, কিন্তু সে আর আলটিমেটলি করতে পারে নাই। পরে সে হচ্ছে তোমার ধরো যে যুদ্ধে হেরে সে কোথায় যায় না যায় কারো তার কোনো খোঁজ খবর ছিল না। ওকে, তারপর দেখো এখানে একটা চমৎকার জিনিস আছে, এই জিনিসটা তোমাদের একটু বুঝে পড়তে হবে। এখানে দেখো কয়েকটা ভাগ আছে, প্রথমে কি গভর্নর, তারপর দেখো গভর্নর জেনারেল, ঠিক আছে, তারপর দেখো এখানে ভাইস রয়, তারপর দেখো এখানে আবার গভর্নর জেনারেল, স্বাধীন। এই জিনিসগুলো তোমাকে একটু বুঝায় বলি আমি, তুমি একটু মন দিয়ে শোনো। যখন তোমার প্রথমবার, ঠিক আছে, প্রথম যখন তোমার ক্ষমতায় আসলো কত সালে, 1757 সালে, তখন কি গভর্নর হয়েছিল কে, আমাদের গভর্নর প্রথম কে হয়েছিল বলো? 1757 সালে আসছে তো, প্রথমে গভর্নর ছিল না, প্রথমে ধরো যে কিছুদিন নিজেই শাসন কার্য পরিচালনা করেছে নিজের মতো করে ক্লাইভ। 1765 সালে যখন তোমার দ্বৈত শাসন করতেছে, দ্বৈত শাসনের টাইমে কিন্তু গভর্নর হচ্ছে কে, প্রথম গভর্নর ক্লাইভ ছিল, ঠিক আছে। তো ক্লাইভ একটা টাইমে তার ক্ষমতা শেষ হয়ে যায়, গভর্নরের পরে কে থাকে, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যখন ক্ষমতায় আসে তখন হচ্ছে তিনি শেষ গভর্নর হয়ে যায়, এবং প্রথম একটা নতুন পদ আসে, সেটা কি পদ, গভর্নর জেনারেল পদ। কখন, যখন তোমার এত বড় একটা দুর্ভিক্ষ হয়, এটা তো সবার নজরে আসে, এটা তোমার ব্রিটিশ যে ইয়া ছিল তাদের নজরে আসে, তারা তখন চেঞ্জ করে কি করে যে না তোমাদের নতুন একটা পদ আনতে হবে গভর্নর জেনারেল, সেটা কি কি করতে হবে তোমার, সেটাকে একটা মোটামুটি রেগুলেশনের আন্ডারে রাখতে হবে। তারপর তোমার শেষ গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, এবং তারপরে তোমার প্রথম গভর্নর জেনারেল, এখানে তুমি দেখো যে, আচ্ছা তারা একটু ঝামেলা, আমি একটু গুলিয়ে ফেলে মানে একটু ভুল বলেছি। দেখো প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিংস, এখানে আসতেছে, ঠিক আছে। তারপর কি আস্তে আস্তে শেষ কি হয়, গভর্নর জেনারেল বেন্টিঙ্ক। এরপর তো বেন্টিঙ্ক এর পরে তোমার ধরো যে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক, এটা কি ভারতবর্ষের, এটা কি বাংলা, ঠিক আছে। এখানে আমরা বাংলা নিয়ে কথা বলতেছিলাম, এখানে কি আমরা ভারতবর্ষ নিয়ে কথা বলতেছিলাম। এই যে টাইমটা, এই টাইম ফ্রেম কি তোমার
1857 সালে এসে হবে কি প্রথম ভাইসরয়। আর তোমার এখানে এই টাইমটা যে আগেরটা 1757 সালে কি তোমার শুরু করেছিল কে, ক্লাইভ। তারপর যখন তোমার এখানে একটু আমি লিখে দেই, এই টাইমটা হচ্ছে তোমার 76-এর মন্বন্তরের টাইমে। ওকে, তারপর তোমার দেখো এখানে এই যে একটা বাংলায় চলতেছে, একটা ভারতবর্ষে চলতেছে। এরপরে এসে তোমার দেখো যখন 1857 সালে এত বড় একটা বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ হয়, তখন তারা বুঝে যে না, মানে এখন আর তোমার কোম্পানির হাতে শাসনটা রাখা যাবে না, এখন কি করতে হবে, শাসনটা কি তোমার রাজপ্রতিনিধিকে দিতে হবে। এটা কে কন্ট্রোল করবে, ব্রিটেনের রাজা বা রানী তারা কন্ট্রোল করবে। এন্ড দেন তোমার লর্ড ক্যানিংকে, হ্যাঁ, তাকে হচ্ছে প্রথম বানানো হয় ভারতবর্ষের প্রথম ভাইসরয়। এবং শেষ ছিল কে, মাউন্ট ব্যাটেন। এন্ড মাউন্ট ব্যাটেনের টাইমে কিন্তু তোমার স্বাধীন হয়ে যায় ভারত। এবং তিনি হচ্ছে আবার যখন ভারত দেশটা হয় কিছুদিনের জন্য স্বাধীন ভারতেও মাউন্ট ব্যাটেনকে একটা সম্মানী হিসেবে তাকে কিছুদিন গভর্নর জেনারেল হিসেবে রাখা হয়েছিল। এবং শেষ কে ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি কি একজন ভারতীয়। ঠিক আছে, আমি জিনিসটা আবার তোমাদেরকে বলি, প্রথম যে গভর্নর রবার্ট ক্লাইভ, এটা শুরু হয়েছিল কিভাবে, দ্বৈত শাসনের মাধ্যমে 65-তে। তারপর শেষ গভর্নর কে ছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যখন ওনার টাইমে কিন্তু তোমার কি হয়েছিল, তোমার কি বলে 76-এর মন্বন্তর হয়েছিল। 76-এর মন্বন্তর হওয়ার কারণে তখন কি করা হয়, তোমার এখানে দেখো নতুন একটা পদ আনা হয়, সেটা গভর্নর জেনারেল। তোমার কি দ্বৈত শাসনটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, সেটা কি বাংলা, এদিকে কি ভারতবর্ষ, দুইটা আমরা দেখলাম। এরপর তোমার যখন লর্ড ক্যানিং ক্ষমতায় ছিল তখন কি হয়েছিল, তখন তোমার হচ্ছে কি হইলো, সিপাহী বিদ্রোহ, মানে বিপ্লব হইলো। তখন দেখলো যে না, আর পূর্ণ বিপ্লব যাতে না হয়, যাতে তোমার কোম্পানি আসলে আর কন্ট্রোল করতে পারছে না, এখন আমরা কোম্পানি থেকে আমরা রাজার হাতে দিব ক্ষমতা। তখন তোমার ক্যানিংকে আবার বানিয়ে দেয় তারা। দিন হচ্ছে শেষ হয়ে কার টাইমে, মাউন্ট ব্যাটেনের টাইমে 1947 সালে এসে। এরপর 1947-এর পরে তোমার দেখো যখন স্বাধীন হয়েছে কিছুদিন, মাউন্ট ব্যাটেনকে আবার রাখা হয়। তারপর আবার তোমার ধরো যে শেষে চক্রবর্তী রাজা গোপালাচারী হয়। তার কিছুদিন পর আবার এই পদটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। ভারতে শুধু এখন কি প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার, এই দুইটা পদ আছে। ওকে, এখানে কিছু সাল আছে, দেখা যায় সিপাহী বিদ্রোহ 1857 সাল, এটা একটি ইম্পর্টেন্ট। নীল কমিশন গঠন, এটা একটি ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ 1905, বঙ্গভঙ্গ রদ 1911, স্বদেশী আন্দোলন হয়েছিল 1906, বঙ্গভঙ্গ রদ। দেন হচ্ছে কিছু বলবা কেউ? ওকে, তারপর হচ্ছে এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রাদেশিক নির্বাচন, 43-এর দুর্ভিক্ষ, এই জিনিসগুলো এখানে পাবা। ঠিক আছে, আচ্ছা। সো এরপর দেখো ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম, কে কে মানে তারা কে কি করেছে। ঠিক আছে, লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ যে ছিল, তিনি কি শাসনের গোড়াপত্তন করেন। তিনি কিন্তু প্রথম এই শাসনটাকে শুরু করেন কে, এই লর্ড ক্লাইভ। তিনি দ্বৈত শাসন করেন, তার মাধ্যমে কি হয় 76-এর মন্বন্তর হয়। ঠিক আছে, তিনি সিরাজউদ্দৌলার সাথে কি আলীনগর সন্ধি করেছিলেন, এবং দ্বিতীয় শাহ আলমের সাথে তিনি এলাহাবাদ চুক্তি করার ফলে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এগুলো আমরা আগেই জেনেছি, এবং সিরাজউদ্দৌলা নাটকে এগুলো আমরা পড়েছি। ওয়ারেন হেস্টিংস কি করছেন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেছেন তিনি। পাঁচশালা ভূমি বন্দোবস্ত, পাঁচশালা ভূমি বন্দোবস্ত কি, যে 5 বছরের জন্য একটা মানুষকে তুমি তোমার জমি দায়িত্ব দিবা, বিশেষায়িত বাঙালিদেরকে, মানে বাঙালিদের জমি বাঙালিদেরকে আবার দায়িত্ব দিচ্ছে, এবং তার বিনিময়ে কি কিছু ট্যাক্স দিতে হবে। একশালা মানে কি 1 বছরের জন্য। সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি মানে কি, এখানে তোমার ইয়ে করে একটা, যে এখানে কোন জমিদার টমিদার থাকতে পারবে না, এইসব ব্যবসা করে। তার প্রথম রাজস্ব বোর্ড তিনি স্থাপন করেন, মানে কি ট্যাক্স তোলা নিয়ে আরো কেয়ারফুল থাকতে হবে, এটা করে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট তিনি কি প্রণয়ন করেন। প্রথম ভারতীয় সংবাদপত্র বেঙ্গল গেজেট কি তার টাইমেই প্রকাশিত হয়েছিল। তারপর দেখো ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রমে আর কি কর্নওয়ালিস কি করেছে, কর্নওয়ালিসই প্রথম কিন্তু জমিদারি প্রথা চালু করে। কবে, 1793 সালে। সেটার নাম কি ছিল, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত মানে কি, তোমাকে কাউকে যদি তুমি 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য জমির দায়িত্ব দাও, তাকে তো আবার রিনিউ করতে হচ্ছে। তুমি যদি সে যদি একটা পরিমাণ টাকা তোমাকে দিতে পারে প্রতি বছর বছর, তুমি তাকে একদম কি একদম চিরস্থায়ী আজীবনের জন্য জমির মালিকানা দিয়ে দিবা। ঠিক আছে, এরকম একটা সিস্টেম করেছিল কে, তোমার লর্ড কর্নওয়ালিস। তিনি কিন্তু ভারতের সিভিল সার্ভিসের জনক।
বর্তমানে যেটা বিসিএস আসছে বাংলাদেশে, সেটা কি ভারতীয় সিভিল সার্ভিস থেকে তো আসছে নাকি? আর এই সূর্যাস্ত আইনটা এরকম যে কোনো একদিন সূর্যাস্তের মধ্যেই তোমাকে টাকা দিয়ে যেতে হবে, ট্যাক্সের টাকাটা, তাইলে কি তুমি তোমার জমিদারিকে টিকিয়ে রাখতে পারবা। তারপর দেখো এখানে লর্ড ওয়েলসলি মোটামুটি কি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন। মানে কি, তুমি আমার বন্ধু হবা, কিন্তু তুমি আমার অধীনে, মানে আমার আন্ডারে থেকে তুমি আমার বন্ধু হবা, এমন একটা নীতি প্রবর্তন করেন। টিপু সুলতানের সাথে মহীশূরে যুদ্ধ করেন তিনি, এই যুদ্ধে। তারপর তুমি কলকাতা যে ফোর্ট উইলিয়াম কলেজটা, সেটাও তিনি বানান, ঠিক আছে। উইলিয়াম বেন্টিং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা কি, তিনি সতীদাহ প্রথাটাকে বিলোপ করেন। মানে কি, যে তোমার হাজবেন্ডের সাথে কি তার যে ওয়াইফকে পুড়িয়ে ফেলা যাবে না। তিনি হচ্ছেন, তাকে হেল্প করেছিল রাজা রামমোহন রায়। আর ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন তিনি 1835 সালে। এসব হচ্ছে তার কাজ। তারপর লর্ড ক্যানিং কিন্তু প্রথম ভাইস রয় হয়, ঠিক আছে, বড় লাট। তিনি কি সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল বা ভাইস রয়, তার টাইমে সিপাহী বিপ্লব হয় এবং তার টাইমে কি ক্ষমতাটা আবার কি ব্রিটিশ রাজার কাছে চলে যায়। তারপর প্রথম উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন তিনি, তার আগে কি ছিল, রূপা, সোনা, এইসব ছিল। তারপর পুলিশ আইন করেন তিনি। আর বর্তমানে যে বাংলাদেশের যে পুলিশ ব্যবস্থা, বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, তার টাইমের যে ব্যবস্থা সেটা দিয়েই চলছে। লর্ড মেয়ো তিনি কি প্রথম আদমশুমারি চালু করেন। কেন চালু করেন প্রথম আদমশুমারি? এই আদমশুমারির মাধ্যমে কি করা যাবে, দেখা যাবে যে আসলে হ্যাঁ, এই আদমশুমারির মাধ্যমে তোমার ক্লিয়ার হওয়া যাবে যে কতগুলো মুসলমান আছে, কতগুলো হিন্দু আছে, ঠিক আছে। তাহলে তুমি কি করতে পারবা, ইজিলি কি তাদের মধ্যে একটা ডিভাইডেন্ট রুল এটা চালু করতে পারবা। ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 1872 সালে, ঠিক আছে। আর বাংলাদেশে প্রথম হয় কবে? 1974, তারপর কি 1981, তারপর 91, তারপর 2001, 2011, তারপর হয়েছে কবে? 2022 সালে। 22 সালে কেন হয়েছে? কারণ 2021 সালে করোনা ছিল, ঠিক আছে। এসব বড় আদমশুমারির টাইমটাতে লর্ড রিপন তিনি প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা, বর্তমানে যে আমাদের তোমার মানে উপজেলা, মানে উপজেলা না, ধরো যে আমাদের একদম গ্রাম পর্যায়ে ওয়ার্ড, ইউনিয়ন, এটা কি স্থানীয় শাসনের যে ব্যবস্থা, এটা চালু করেছিল লর্ড রিপন। শ্রমিক কল্যাণের জন্য তিনি কি ফ্যাক্টরি আইন পাশ করেছিলেন। হান্টার কমিশন যেটা করা হয়েছিল সেটাও তিনি বানান। হান্টার কমিশন কি ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন, ঠিক আছে। লর্ড কার্জন কি করেন? বঙ্গভঙ্গ করেন 1905 সালে। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। কত সালে? 1911 সালে। উনি কি করেন? বঙ্গভঙ্গটা বাদ দেন। বঙ্গভঙ্গ রদ কে করে? লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থাপন করেন কে? লর্ড হার্ডিঞ্জ। ঢাবি প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করেন তিনি, ঠিক আছে। তারপর দেখো লর্ড মিন্টো মুসলমানদের জন্য কি করেন? পৃথক নির্বাচন ব্যবস্থা আনেন। মুসলমানদের জন্য পৃথক যে আইনটা নির্বাচনের, সেটা কি মরলি মিন্টো আইনটা, সেটাও তিনিই প্রথম আনেন। ওকে। তারপর দেখো এখানে ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম, যে এর মধ্যে আমাদের লর্ড চেমসফোর্ড আছে, তিনি কি মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টটা করেন। এটা কি ভারত শাসন আইন নামে পরিচিত। এই ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ পরে স্বাধীন হয়েছে। তোমার পাকিস্তান, ভারত নামে দুইটা নতুন দেশ তৈরি হয়েছে। লর্ড মাউন্ট প্যাটেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় নিয়োগযুক্ত হয়েছিলেন, ঠিক আছে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস করা হয়, তার সময়ে কি ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়। এটা গেল আমাদের। তারপর দেখো দ্বৈত শাসন, যেটা তোমার আগেই আমি বলে আসছি যে কর উত্তোলনের দায়িত্ব কার হাতে? দেশীয় কর্মচারীদের হাতে। আর মূল শাসন থাকবে কার হাতে? ইংরেজদের হাতে। কর উত্তোলন করে তারা আবার দিয়ে যাবে খালি, ঠিক আছে। এটুকুই দ্বৈত শাসন। কে করেছিল? লর্ড ক্লাইভ। বিলোপ করেন কে? ওয়ারেন হেস্টিংস। কেন বিলোপ করেন? 76-এর মন্বন্তর হয়েছিল, ঠিক আছে। 76-এর মন্বন্তরের ফলেই এই কারণে এটা বিলোপ করা হয়। আচ্ছা, তারপর দেখো 76-এর মন্বন্তরটা কি? এটা হয়েছিল 1176 সালে, ইংরেজি 1770 সালে। মন্বন্তরকালীন গভর্নর কে ছিল? লর্ড কার্টিয়ার। আর দিল্লি সম্রাট কে ছিল? শাহ আলম। 76-এর মন্বন্তরের ফলে মারা গিয়েছিল বাংলার প্রায় 1/3, 1 কোটি মানুষ। চিন্তা করো যে কি পরিমাণ টাকা তারা তুলেছে, যে 1 কোটি মানুষের না খেয়ে মরতে হয়েছিল ওই টাইমটাতে। আচ্ছা, তারপর দেখো দশসালা আর চিরস্থায়ী বন্দোবস্ত কি? দশসালা মানে কি 10 বছর মেয়াদি, মানে তোমার কর উত্তোলনের প্রোগ্রামটা। আর চিরস্থায়ী বন্দোবস্ত কি? এটা তোমার মোটামুটি আজীবনের জন্য স্থায়ী ভূমি ব্যবস্থা। তোমাকে কবে তুমি ট্যাক্স উত্তোলন করবে এটা কোনো ফিক্স না, ঠিক আছে। তুমি একজনকে তোমার দিয়ে দিচ্ছ তোমার পারমিশনটা ট্যাক্স উত্তোলনের জন্য, মোটামুটি ধরো যে তোমাকে প্রতি বছর ট্যাক্স দিলে তুমি আর রিনিউ করতে হবে না, সে চলতেই থাকবে এই সিস্টেমটা। ওকে, এখানে দেখো আমাদের মোটামুটি এগুলো শেষ, এই কোশ্চেনগুলো একটু সলভ করবা। আচ্ছা, এরপর দেখো মানে ব্রিটিশ বিরোধী কিছু আন্দোলন বা এইসব জিনিসপত্র আছে এখানে। আমরা হচ্ছে আজকের ক্লাসটা
এখানে এন্ড করব, কারণ আজকের মধ্যে তোমার অনেক জিনিস মোটামুটি তোমাদেরকে দেওয়া হয়েছে। সো আমরা পরবর্তী ক্লাসটা শুরু করবো এখান থেকে, আমাদের এই ফকির আন্দোলন থেকে। এই পর্যন্ত তোমাদের মোটামুটি ভালোই পড়া আছে, এটুকু তোমরা পড়বা। আচ্ছা, আমরা একটু দেখি পরবর্তী ক্লাসে আমাদের কি কি টপিক আছে। ওকে, আমাদের মোটামুটি ভালো অনেকগুলো স্লাইড আছে আরো, সেগুলো তোমাদেরকে আবার আমরা দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের নেক্সট ক্লাসে আমরা মানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেখান থেকে আবার শুরু করব। এন্ড সেখান থেকে শুরু করে দেখা যাবে আমরা মোটামুটি পাকিস্তানি আমলটা শেষ করে দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। কার কোনো প্রশ্ন আছে বলতো? আচ্ছা, সিভিল সার্ভিস যে করে, আচ্ছা দেখাচ্ছি তোমাকে, সেখানে চাই আমি। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস, বুঝতে পেরেছো? জি, লর্ড কর্নওয়ালিস, শুনতে পেরেছো আমাকে? ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? বলো তো একটু। হ্যাঁ, জি জি জি। আচ্ছা, নোট করো না তোমরা ক্লাস টাইমে? নোট তো বলে দিয়েছিলাম শুরুতে। আচ্ছা, নোট করবা কি, ধরো যে আমি যে ক্লাসে তোমার, ধরো যে মোটামুটি ধরো আমি যে পড়াচ্ছি, তখন তুমি একদম ফার্স্ট পড়াতে হয় আমার, তুমি মোটামুটি নামটা লিখবা, মানে যে মেইন যে মানে যে টপিকটার নাম সেটা নোট করবা একটু। তারপর তোমার যেগুলো আমি ঢাকায় দিচ্ছি মেইন মেইন জিনিস, জমিদারি প্রথা, সূর্যাস্ত আইন, সিভিল সার্ভিস, চিরস্থায়ী বন্দোবস্ত, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু নোট করবে হবে। মেইন কথা তোমাকে না মাথায় রাখতে হবে নোটের চেয়ে, বুঝতে পারছো? এটা শুধু 3 মাস টাইম তো, 3 মাস টাইম অ্যাডমিশন টাইমে না নোট খুব ইম্পর্টেন্ট না, একাডেমিকে গিয়ে তোমার নোটটা একটু ইম্পর্টেন্ট হয়ে ওঠে। ঠিক আছে, ওকে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে হচ্ছে আর যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে এন্ড করে দিব। আর তোমাদেরকে আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে এরপর থেকে আগাবো, এরপর থেকে আমরা পাকিস্তান শাসন আমলটাও আছে, সেটার ক্লাসও আছে, তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা একবার ক্লাসটা করেও ফেলবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এন্ড করে দিই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।